আজকে আমরা রাসায়নিক পরিবর্তন 3 3 নম্বর ক্লাস দেখব। তো প্রতি ক্লাসের শুরুতে যেটা করি সেটা আজকে ক্লাস দিয়ে শুরু করছি, যে আমরা গত ক্লাসে সংক্ষেপে রিভিউ করে দিব 2 নম্বর লেকচার। 2 নম্বর লেকচারটা ফরচুনেটলি আমাদের এই স্লাইডটাতেই আছে, মানে আমরা এই একই স্লাইড নিয়ে আসলে কাজ করছি। আমরা শুরু করছিলাম হচ্ছে রিঅ্যাকশন রেট, তাই না? কেমিক্যাল কাইনেটিক্স, গতিবিদ্যা। এবং গতিবিদ্যা বলছিলাম যে বিক্রিয়ার হার, এটা দিয়ে শুরু হয়েছিল। যে সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তনকে বলা হয় বিক্রিয়ার হার। সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তন মানে সময়ের সাথে বিক্রিয়কের ঘনমাত্রা কমে, এই যে বলছিলাম উৎপাদের ঘনমাত্রা বাড়ে। আর এটা বলছিলাম যখন কোনো পরিবর্তন তুমি মানো মানে মাপো, তখন হচ্ছে শেষ দশা থেকে আদির দশা মাইনাস করতে হয়। এরপরে বলছিলাম এই যে সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তন মানে সময়টাকে নিচে ভাগ করছি, উপরে ঘনমাত্রার পরিবর্তন, নিচে সময়ের পরিবর্তন, আর একক হচ্ছে ঘনমাত্রার একক বাই সময়ের একক, মানে মোল পার লিটার পার সেকেন্ড, তাই তো? আর বলছিলাম এই মাইনাসটা বিক্রিয়কের সাপেক্ষে কেন দেই? যেহেতু বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনটা মাইনাস হয়, সেই মাইনাসকে জোর করে প্লাস বানানোর জন্যই আমরা এখানে কি করি, একটা এক্সট্রা মাইনাস দেই। এই মাইনাসটা ম্যাথ করতে তুমি না দিলেও পারো। তারপরে হচ্ছে বিক্রিয়কের সাপেক্ষ বের করা যায়, উৎপাদের সাপেক্ষ বের করা যায়, একাধিক বিক্রিয়ক থাকলে আলাদা আলাদা করেও হার বের করা যায়। দেন আলটিমেট ইকুয়েশন হচ্ছে এইটা, যে যার যার সহগকে ভাগ করে দিব। কেন ভাগ করতে হবে এটা বোধহয় গত ক্লাসে অনেক পক পক করছে এটা নিয়ে। আর এই মাইনাস বিক্রিয়কের সাপেক্ষে ফর্মালিটি মেইনটেনেন্সের জন্য একটা মাইনাস সাইন আমরা এখানে দেই। এই হচ্ছে হারের ইকুয়েশন ছিল। তারপরে দেখো এই গ্রাফটা তোমাদেরকে এমনিতে দেখাইছিলাম যে বইতে আছে। বই দেখে যেন কারো আবার ভয় না লাগে, তার জন্য ক্লাসে দেখাই দিছি, যে বইয়ে যেন তোমাদের কাছে এটা পরিচিত মনে হয়। এরপর আসি বিক্রিয়া করার হার আর বিক্রিয়ার হার কিন্তু এক না, এটাও তোমাদের গত ক্লাসে অনেকবার বুঝাইছিলাম। যে ধরো এখানে অ্যামোনিয়া যে হারে বিক্রিয়া করে, এটা বিক্রিয়ার হার না, তাকে 4 দিয়ে ভাগ করলে বিক্রিয়ার হার পাওয়া যায়। অক্সিজেন যে হারে বিক্রিয়া করে সেটা বিক্রিয়ার হার না, তাকে 5 দিয়ে ভাগ করলে বিক্রিয়ার হার পাওয়া যায়। এই নাইট্রিক অক্সাইড যে হারে উৎপন্ন হয় বা যে হারে সে বিক্রিয়া অংশ নেয় সেটা বিক্রিয়ার হার না, তাকে 4 দিয়ে ভাগ করলে বিক্রিয়ার হার পাওয়া যায়। ওকে, তো তোমাদেরকে বলছিলাম যে বিক্রিয়াটির হার সমীকরণ লিখছি, ফর্মালিটিস এর জন্য মাইনাস গুলো দিছি, তারপরে হচ্ছে কি বলে বিক্রিয়ার হার বের করছি, আর অ্যামোনিয়া যে হারে বিক্রিয়া করে সেই হেল্প নিয়ে পানি উৎপাদনের হারটা বের করছে। এরপরে হচ্ছে তোমাদেরকে এখানে কিছু প্রবলেম সলভ করাইছিলাম, তারপরে বলছিলাম রিঅ্যাকশন থিওরি। একটা রিঅ্যাকশনকে বুঝতে দুইটা থিওরি লাগে, একটা হচ্ছে কলিশন থিওরি, সংঘর্ষ তত্ত্ব। সেখানে ছিল দ্য রিঅ্যাকশন মাস্ট কোলাইড, বিক্রিয়কগুলোকে সংঘর্ষে লিপ্ত হইতে হবে। দ্য কোলিশন মাস্ট অকার উইথ এ মিনিমাম এনার্জি, এই মিনিমাম এনার্জিকে বলা হয় সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি ডেফিনেশন কিন্তু পরীক্ষায় অনেক আসে। যখন আমরা প্রতি পোর্শন শেষ করে তোমাদের সিকিউ দেখাবো, তখন দেখবা সক্রিয়ণ শক্তি কতবার ক নাম্বারে আসছে। আর তারপরে হচ্ছে দ্য কলিশন মাস্ট অকার উইথ এ প্রপার ওরিয়েন্টেশন। সো সক্রিয় শক্তি ডেফিনেশন হতেছে যে মিনিমাম এনার্জি না থাকলে বিক্রিয়া হয় না, বা যে এনার্জি থাকাই লাগবে বিক্রিয়া হওয়ার জন্য। এরপরে দেখো ট্রানজিশন স্টেট থিওরি। প্রথমে বিক্রিয়কের মধ্যে বন্ধন ভাঙে মানে শক্তি শোষিত হয়, সে হচ্ছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে যায়, এই যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স যেখানে বন্ধন না হয় না ভাঙে, একটা মাঝামাঝি খুবই জটিল অবস্থা। তারপরে আবার উৎপাদ উৎপন্ন হয়। তো প্রথমে শোষিত হয় তারপরে নির্গত হয়। এই যে শক্তি পাহাড়ের যে হাইট, এই হাইটটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। তাহলে সক্রিয়ণ শক্তির অফিসিয়াল ডেফিনেশন ছিল একটি বিক্রিয়া বিক্রিয়ক থেকে সক্রিয় জটিল জটিল অবস্থা তৈরি করতে যে পরিমাণ শক্তি দিতে হয় বা যে পরিমাণ শক্তি আমার থেকে নেয়, তাকে বলা হয় হচ্ছে সক্রিয়ণ শক্তি। ওকে, তারপরে একটা প্রবলেম সলভ করেছিলাম, এরপরে বলছিলাম যে বিক্রিয়ার হারে প্রভাব বিস্তারকারী নিয়ামক। সেখানে একটা শুধু আমরা দেখছিলাম সারফেস এরিয়া, এবং বলছিলাম সারফেস এরিয়া বেশি হলে সংঘর্ষ বেশি হয়, কলিশন রেট বাড়ে, বিক্রিয়ার হার হচ্ছে বাড়বে। এবং তারপরে তোমাদেরকে প্র্যাকটিস করাইছিলাম, সবাই এবার লিখে নাও 2 নম্বর। আমাদের আজকে শুরু হবে হচ্ছে এই তাপমাত্রা দিয়ে। আমরা তাপমাত্রা দিয়ে হচ্ছে শুরু করব। তো আমি এখানে একটা স্লাইড অ্যাডই করি, এখানে অ্যাড করি তাহলে ভালো হবে। ইম্পোর্ট ফাইল। দেখো আমরা কিন্তু 2 নম্বর ফ্যাক্টর নিয়ে কথা বলবো। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে কি? ফ্যাক্টর হচ্ছে তাপমাত্রা। আচ্ছা, তোমরা নর্মালি কি চিন্তা করো? দুনিয়ার যে কোনো জিনিস তাপমাত্রা বাড়ালে কি হয়? তাপমাত্রা বাড়ালে হতেছে তার গতিশক্তি বাড়ে, তাই না? দুনিয়ার সবকিছু তাপমাত্রা বাড়ালে গতিশক্তি বাড়ে। ওকে, ভালো কথা। এখন আমি জানি বিক্রিয়া কেন হচ্ছে।
বিক্রিয়া হচ্ছে বিক্রিয়কগুলোর মধ্যে সংঘর্ষের জন্য। এখন তাপমাত্রা বাড়ালে অণুর গতিশক্তি বাড়ে। তাহলে তাপমাত্রা বাড়ালে যদি গতিশক্তি বাড়ে তাহলে বিক্রিয়ার হার বাড়বে। দেখো, তাপমাত্রা বাড়ালে গতিশক্তি বাড়ছে। আরেকটা জিনিস বলে দেই, তোমরা এটা ফিল করো কিনা। ধরো একটা বিক্রিয়ায় তুমি 1 কোটি অণু নিছো, ধরো যে 1 কোটি অণু নিছো। এই 1 কোটি অণুর মধ্যে সবাই কিন্তু সক্রিয়ণ শক্তিপ্রাপ্ত হয় না। একটা ক্লাসে তোমরা অনেকেই পরীক্ষা দাও, সবাই কি কৃতকার্য হয়? সবাই তো হয় না, সবাই তো পরের ক্লাসে যায় না। তো দেখা যায় একটা বিক্রিয়া স্থলে তুমি অনেক রে হয়তো নিছো, কিন্তু সবাই কিন্তু ওই মিনিমাম এনার্জিটা পায় না, বা সবার মধ্যে মিনিমাম এনার্জিটা আসে না, মানে সবাই বিক্রিয়া করার জন্য উপযুক্ত হয় না। নর্মালি খুবই কম হয়, অল্প সংখ্যক অণু সক্রিয় হয়। তো দেখা যায় তাপমাত্রা বাড়ালে ওই যে মিনিমাম যে এনার্জিটা না হইলে বিক্রিয়া হইতো না, সেই এনার্জি প্রাপ্ত অণুর সংখ্যাও বাড়ে। মানে দেখো, সক্রিয় অণুর সংখ্যা মানে হচ্ছে যারা ওই মিনিমাম এনার্জিটা পাইছে, সেই অণুর সংখ্যাটাও বাড়ে, মানে কোয়ান্টিটিও বাড়ে। আবার আগে অণুর যে গতিশক্তি ছিল, এখন গতিশক্তিও বাড়ছে, মানে কোয়ালিটিও বাড়ছে। কিরকম, আমি সহজে একটু বলে দিই। কোন একটা বিক্রিয়ায় তুমি তাপমাত্রা বাড়াচ্ছ। এখন তাপমাত্রা বাড়ালে কি হলো? আগে ধরো 100-র মধ্যে 20টা অণু সক্রিয় হইতো, এখন 100-র মধ্যে 20টা না হয়ে 35টা সক্রিয় হইলো। তার মানে কোয়ান্টিটি বাড়লো, সংখ্যাটা বাড়লো। আবার আগে যে 20টা সক্রিয় হইতো, ওদের যে মুভমেন্ট ছিল, ওদের যে সংঘর্ষ হার ছিল, এখন যারা এখন সক্রিয় হয়েছে ওদের সংঘর্ষ হারও বেড়ে গেছে। সো বুঝতেই পারছো, কোয়ালিটিও বাড়ছে, কোয়ান্টিটিও বাড়ছে, তার মানে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। ওকে। সক্রিয়ণকৃত জটিল অবস্থা এবং অবস্থান্তর অবস্থা একই। তাহলে মেইন কথা হইতেছে, তুমি যদি তাপমাত্রা বাড়াও, এই দুটো জিনিস বাড়ে। এই দুটো জিনিস যদি বাড়ে তাহলে বিক্রিয়ার হারও হচ্ছে বাড়ে। আশা করি এটুকু সবাই বুঝতে পারছে। এখন এই যে বিক্রিয়ার হার যে বাড়ে, এটা তো খালি মুখে মুখে এত সস্তাভাবে বললে তো হবে না। তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দেখাইতে হবে, তাই না? সেই ইকুয়েশন হইতেছে এইটা। তাহলে আমরা এখন কি পড়ছি, আগে প্রেক্ষাপটটা বলে নেই। প্রেক্ষাপটটা যদি মনে থাকে, প্রেক্ষাপটটা যদি ফিল করতে পারো, ভিতরে কি পড়ানো হয়েছে খুব ভালো মতো ফিল করা যায়। আমরা এখন পড়ছি হচ্ছে হারের সাথে তাপমাত্রার সম্পর্ক। এবং সেখানে একটা প্রিলিমিনারি আইডিয়া আমরা নিয়ে নিচ্ছি যে তাপমাত্রা বাড়ালে হার বাড়ে। এখন তুমি তো আইডিয়া নিলা, তোমারে মারলে তুমি ব্যথা পাবা, এটা তো সবাই জানে। কিন্তু কতটুকু জোরে মারলে, কোথায় মারলে, তারপরে হইতেছে কি বলে হচ্ছে বা কি দিয়ে মারলে তুমি বেশি ব্যথা পাবা, কম ব্যথা পাবা, তার তো একটা হিসাব নিকাশ থাকা উচিত। সেই হিসাব নিকাশটা আমরা দেখব। আরেকটা জিনিস হইতেছে, তোমরা এটার সাথে মিলাই ফেলো লা সাতিলে নীতির সাথে। যেমন অলরেডি একজন প্রশ্ন করে ফেলছে, এটা কি শুধু তাপহারির ক্ষেত্রে? কারণ ওই যে বললাম যে তাপমাত্রা বাড়ালে হার বাড়ে, তাপহারি বিক্রি এরকম হয়। লা সাতিলের নীতি আর এই জিনিস আকাশ পাতাল তফাৎ। লা সাতিলের নীতির সাথে এর কোনো সম্পর্কই নাই। এটা আমরা সবসময় একমুখী বিক্রিয়ার জন্যই চিন্তা করছি। তো তাপমাত্রা বাড়লে রেট বাড়বে, এটা শাশ্বত কথা, সব বিক্রিয়ার জন্যই সত্যি। তো আবারও বলতেছি, লা সাতিলের নীতির সাথে এটার কোনো সম্পর্ক নাই। লা সাতিলের নীতি অ্যাপ্লাই করা হয় একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছায়, তখন হচ্ছে লাসাতিলের নীতি অ্যাপ্লাই করা হয়। সো ওটা সাম্য অবস্থাকে মেনটেন করার জন্য বিক্রিয়া মাঝে মধ্যে সামনে যায়, বিক্রিয়া মাঝে মধ্যে পেছনে আসে, সেটা অন্য জিনিস। বাট এই জিনিসের সাথে ওই জিনিসের কোনো সম্পর্কই নাই। এটা হতেছে নর্মাল একটা রিয়াকশন, আমি সামনে আগাচ্ছি। ওকে। একজন আমাকে বলছে 9-10 লাসাতিলের নীতি স্কিপ করছি। 9-10 তুমি যদি লাসাতিলের নীতি স্কিপ করো তাহলে 9-10 তুমি পড়ছোটা কি আগে, এটা বলো ভাই। মানে লাসাতিলের নীতি হইতেছে কেমিস্ট্রির, আমি এরকম স্টুডেন্টও দেখছি, আর কিছু পড়ুক না পড়ুক এই টপিকটা পড়ে। এটা খুবই কমন টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক, খুবই ইজি টপিক। স্যাররা পড়াতে পছন্দ করে, স্টুডেন্টরাও পড়তে পছন্দ করে, এবং এটা পরীক্ষায় অনেক বেশি পরিমাণ আসে। তো এটা এটা বাদ কেন দিছো? এটা কেন বাদ দিবা? আচ্ছা দেখো, তাপমাত্রা বাড়ালে সক্রিয় অণুর সংখ্যা বাড়ে, অণুর গতিশক্তি বাড়ে, তার মানে হার বাড়ে। এখন আমাদের হচ্ছে কি হিসাব অনুযায়ী বাড়ে, মানে কি হিসাব অনুযায়ী বাড়ে, সেই হিসাবটা দেখা, একটা ইকুয়েশন দেখা। সো এই ইকুয়েশনটা আমাদের দিতে হইতেছে আরহেনিয়াস ইকুয়েশন। সো বোর্ডে যেমনে যেটা লেখা আছে এমনি এটা লিখো। তারপরে আমি একবারে অনেক কথা বলবো, তোমরা একটু লিখো। আমি খাবার পরে পানি খাই না, একটু পানি খেয়ে আসে।
সবাই লিখো, আর একটু সফট মাইন্ডে কথাগুলো শোনো যে আমরা আসলে কি পড়তে চাচ্ছি। আমরা পড়তে চাচ্ছি হচ্ছে যে বিক্রিয়ার হারের সাথে তাপমাত্রার সম্পর্ক, এবং সেখানে আমরা জাস্ট মোটামুটি বলে নিলাম তাপমাত্রা বাড়ালে হার বাড়ে। তাপমাত্রা বাড়ালে যে হার বাড়ে সেটা কিভাবে বাড়ে, সেই সমীকরণটা হচ্ছে আর্হেনিয়াস ইকুয়েশন। এটা আমরা দেখতে যাচ্ছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা। হ্যাঁ, ফর্মুলাটা একটু জটিল, একটু বড় বড় মনে হচ্ছে। সবার কি ডান পাশের পরিচয়গুলো লেখা হয়েছে? ডান পাশে হচ্ছে যেগুলোর পরিচয়, কোনটা কি আসলে। আর্হেনিয়াস ইকুয়েশন, আর্হেনিয়াস সমীকরণ। লেখা হলে কেউ একজন ডান লিখো, আমরা পরে কথা বলবো, এটা নিয়ে অনেক কথা আছে, অনেক কিছু বলার আছে। ওকে, ডান। দেখো ভাইয়া, এটা তাপমাত্রার সাথে হারের সম্পর্ক, তাহলে সমীকরণে অবশ্যই কি থাকবে, সমীকরণে অবশ্যই তাপমাত্রা থাকবে। মানে তাপমাত্রা সম্পর্কিত একটা রাশি থাকবে, সেই তাপমাত্রা সম্পর্কিত রাশি হইতেছে টি। এই যে দেখো, টি হচ্ছে টেম্পারেচার, কোন এককে, কেলভিন এককে। তার মানে সমীকরণ এখানে টি হচ্ছে আস, এই যে টি আমি পাইলাম। আর সমীকরণে এখানে যে কে, তাহলে সমীকরণে টি থাকবে। আর তোমার একটা প্রশ্ন আসতে পারে, তাহলে এই সমীকরণে হার সম্পর্কিত একটা রাশি থাকা উচিত, তাই না? যেহেতু আমি বের করছি তাপমাত্রার সাথে হারের সম্পর্ক, তাহলে সমীকরণে অবশ্যই তাপমাত্রা থাকবে, অবশ্যই আর থাকবে। এই দুইটা ছাড়া তো সমীকরণ হবে না। কেন সমীকরণ হবে না এই দুইটা ছাড়া? কারণ এই দুইটা নিয়েই তো আসলে সমীকরণ। এখন তোমার কাছে মনে হতেছে সমীকরণে কোথাও তুমি রেট দেখতে পাচ্ছ না। সমীকরণে আসলে রেট নাই, কিন্তু সমীকরণে কি আছে? রেট কনস্ট্যান্ট আছে। রেট কনস্ট্যান্ট হচ্ছে রেটের প্রতিনিধি, এবং আরো ভালো প্রতিনিধি। ভালো প্রতিনিধি মানে হইতেছে, ধরো কোথাও গিয়ে তুমি একটা ফর্সে গ্যাঞ্জাম করে আসছো, ছেলেরা অনেক সময় এটা করে। তারপরে সেখানে হচ্ছে বিচার সালিশ, বিচার সালিশ হয়েছে, এখন অবশ্যই তোমাকে নিয়ে গ্যাঞ্জাম হয়েছে। তো গ্যাঞ্জামে বিচার সালিশ যখন হইলো, তোমাকে অবশ্যই সেখানে থাকতে হবে, তাই না? আর ম্যাক্সিমাম টাইমে দেখা যায় তোমাদের বয়সে গ্যাঞ্জাম হইলে আহ দেখা যায় যে 20-30% কেসে হচ্ছে খেলাধুলা নিয়ে গ্যাঞ্জাম শুরু হয়েছে, আর 60-70% নিয়ে কোনো একটা মেয়ে নিয়ে গ্যাঞ্জাম হয়েছে। এখন ধরো, এবং দেখবা যে হইতেছে অনেক সময় দেখছি খেলাধুলা নিয়েও যখন গ্যাঞ্জাম হয়, মানে এলাকায় গেলে তো অনেক গ্যাঞ্জামের হচ্ছে বিচার সালিশ আমার কাছেও আসে, বা আমাকেও মানুষজন হচ্ছে বলে যে ভাই, মানে এখন একটু সিনিয়র হয়ে গেছি না এলাকায়, আমি আমার এলাকার মানে অনেক সময় আমাদের জার্সি কিনে দেই, ফুটবল কিনে দেই। তো গ্যাঞ্জাম হইলে মাঝে মধ্যে আমার কাছে আসে, এবং দেখা যায় সব গ্যাঞ্জামের তুমি যদি একেবারে রুট খুঁজতে যাও, আপাত দৃষ্টিতে মনে হয় যে হইতেছে এদের মধ্যে খেলা নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, কিন্তু একেবারে পেছনে গেলে দেখা যায় ঠিকই কোনো না কোনো মেয়ে নিয়ে গ্যাঞ্জাম হয়েছে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়। এখন যাই হোক, মেইন কথা আসি, সেটা হইতেছে ধরো তোমাকে নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, এখন গ্যাঞ্জামের বিচার হইতেছে, সালিশি হইতেছে, তোমাকে তো থাকাই লাগবে। কিন্তু তুমি না থেকে যদি আঙ্কেল থাকে, সেটা আরো বেশি ভালো হয় না? ধরো তুমি গেলা না আর কি, তুমি না গেলে তোমার বাবা বা হচ্ছে তোমার এমন একজন গার্ডিয়ান যে তোমার হয়ে খুব ভালো মতো তোমাকে রিপ্রেজেন্ট করতে পারে, তো তোমার থেকে উনি থাকা কিন্তু ভালো। তো এইখানে আসলে ঠিক রেট নাই, কিন্তু রেটের থেকে আরো ভালো প্রতিনিধি আছে। রেটের থেকে ভালো প্রতিনিধি হইতেছে রেট কনস্ট্যান্ট। রেট কনস্ট্যান্ট মানে হইতেছে এইটা রেটকে প্রতিনিধিত্ব করে এই সমীকরণে, ইভেন রেট থাকলে যে প্রতিনিধিত্ব করত তার থেকে ভালো প্রতিনিধিত্ব করে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, রেট কনস্ট্যান্ট কেমনে রেট থেকে ভালো প্রতিনিধি হয়? ওই যে তোমার বাবা তোমার থেকে ভালো প্রতিনিধি ওই তোমার গ্যাঞ্জামের সালিসিতে। সেটা হচ্ছে, চিন্তা করো, রেট হচ্ছে একটা বিক্রিয়ার হার সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তন। এখন তুমি ধরো হইতেছে বিক্রিয়কের ঘনমাত্রা 2 মোলার ছিল, তখন কিন্তু একরকম রেট হবে। বিক্রিয়কের ঘনমাত্রা 4 মোলার থাকলে একরকম রেট হবে। ওই একই বিক্রিয়কের ঘনমাত্রা 5 মোলার থাকলে একরকম রেট হবে। 10 মোলার থাকলে একরকম রেট হবে, তাই না? সো রেটটা কিন্তু আসলে ভ্যারিয়েবল। রেটটা ঘনমাত্রা বেশি হলে বেশি থাকে, ঘনমাত্রা কম হলে কম থাকে। কিন্তু রেট কনস্ট্যান্ট হইতেছে এইটা। রেট কনস্ট্যান্ট কি? রেট কনস্ট্যান্ট হচ্ছে একটা রেট যখন বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার। তাহলে এটা আরো স্পেসিফিক না? যেমন ধরো আমরা বলি একটা হচ্ছে দাম, একটা হচ্ছে দর। দাম হচ্ছে তুমি 10 কেজি কিনো, 20 কেজি কিনো, 40 কেজি কিনো, সবই দাম। আর প্রতি কেজির দামকে আমরা দর বলি। তাহলে কোনটা বেশি স্পেসিফিক? অবশ্যই দর বেশি স্পেসিফিক। প্রাইস যেটাকে বলা হয়, প্রাইস হচ্ছে দাম আর রেট হচ্ছে দর। তাহলে রেট বেশি স্পেসিফিক, কারণ রেট দিয়ে বোঝা যায় যে আলু দামি না আলু সস্তা।
রেট মানে 1 কেজির দাম, ঠিক সেরকম রেট তো রেট, যে কোনো ঘনমাত্রায় রেট হয়, কিন্তু ঘনমাত্রা যখন 1 মোলার হয় তখন সেটাকে আমরা সেই রেটটাকে বলি রেট কনস্ট্যান্ট। তাহলে আমাকে বলো তো যে কোনটা বেশি স্পেসিফিক, রেট নাকি রেট কনস্ট্যান্ট? এটা বুঝে খুব সহজ, যে রেট কনস্ট্যান্ট ইজ দ্য স্পেসিফিক ভার্সন অফ রেট। তাহলে এই সমীকরণে আমরা রেট যদিও নেই বাট রেটের একটা রিপ্রেজেন্টেটিভ নিয়েছি, সেটা হইতেছে কে। এই কেটা হইতেছে আমাদের এখানে রেটকে রিপ্রেজেন্ট করে। গুড, অনেকে বুঝে গেছে। তাহলে আবারও বলতেছি, সমীকরণটা কি? সমীকরণে হচ্ছে হারের সাথে তাপমাত্রার সম্পর্ক। তাহলে এই হচ্ছে আমাদের টি তাপমাত্রা, এই হচ্ছে আমাদের হার। হার তো না, হার ধ্রুবক। হার ধ্রুবক হইতেছে সেই হার যখন বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার নেওয়া হয়। এরপরে সেখানকার এ এর পরিচয় কি? এটাকে বলা হয়, এ আসছে হচ্ছে অ্যারহেনিয়াস এর নামটা থেকে। এ হচ্ছে অ্যারহেনিয়াস কনস্ট্যান্ট। অ্যারহেনিয়াস কনস্ট্যান্ট মানে হইতেছে, এখানে তোমাদেরকে একটু ফিলোসফির কথা বলি। তোমরা যখন ছোট ছিলা, যত ছোটবেলায় পড়বা, তত ইকুয়েশন গুলো সিম্পল ছিল, কিন্তু রিয়েলিস্টিক ছিল না। তুমি যখন হচ্ছে এফ সমান এম এন এ পড়ছো তখন ঘর্ষণকে উপেক্ষা করছো। তুমি যখন আপেল পড়ছে তখন বাতাসের বাধাকে উপেক্ষা করছো। ওগুলো রিয়েলিস্টিক ইকুয়েশন না, বাট সিম্পল ইকুয়েশন। তুমি যত বড় হবা তত দেখবে ইকুয়েশন গুলো হচ্ছে কমপ্লেক্স হবে কিন্তু মোর রিয়েলিস্টিক হবে। তোমার কি মনে হয় তুমি যেরকম হচ্ছে ছোটবেলায় বাতাসের বাধাকে উপেক্ষা করছো, তুমি যখন আসলেই ইঞ্জিনিয়ার হবা, তুমি যখন কোনো জিনিসকে হইতেছে রকেট বানাবা অথবা প্লেন বানাবা বা এরকম কোনো কিছু করবা, তখন কি তুমি বাতাসের বাধাকে উপেক্ষা করবা? অবশ্যই পারবা না, তো বাতাস তো ওখানে এক্সিস্ট করে, তাই না? তো আমার কথা হচ্ছে এটা হচ্ছে অ্যারহেনিয়াস কনস্ট্যান্ট। অ্যারহেনিয়াস কনস্ট্যান্টের কিছু ব্যাখ্যা আছে, একটু বলতেছি। সো কেউ এটাকে অ্যারহেনিয়াস কনস্ট্যান্ট বলে, কেউ এটাকে বলা হয় প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। প্রি মানে আগে, এক্সপোনেনশিয়াল মানে কি দেখো, তোমরা ই এর পরিচয় জানো? ই সমান হতেছে 1 + 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস, এটাই পড়ছি ম্যাথমেটিক্সে। এই হচ্ছে ই এর ইকুয়েশন, বুঝছো? আচ্ছা, এগুলোকে বলা হয় সূচকীয় ফাংশন বা এক্সপোনেনশিয়াল ফাংশন। সো ই একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। সো ই যদি এক্সপোনেনশিয়াল ফাংশন হয়, এটা আসলে ই এর আগে বসছে, বুঝছো? তো যেহেতু ই এর আগে বসছে, সেজন্য এটাকে বলা হয় প্রি এক্সপোনেনশিয়াল। বুঝছো? তো নামটা খুবই সহজ। একটা হচ্ছে কেউ অ্যারহেনিয়াস কনস্ট্যান্ট বলে, কেউ হইতেছে ই এর আগে বসছে দেখে, ই একটা এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, তার আগে বসছে দেখে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর বলা হয়। হ্যাঁ, দ্বিপদী বিস্তৃতি। এখন আসলে এই ইকুয়েশনটা ছিল হইতেছে এরকম, অনেকের বইতে হয়তো এরকম দেখবা, ইকুয়েশনটা হচ্ছে এরকম: কে সমান হইতেছে এ ইন্টু পি ইন্টু জি ইন্টু e⁻⁻ সমীকরণটা প্রথমে এভাবে দেওয়া হয়েছিল। অ্যারিনিস প্রথমে উপরে এভাবে দিছিল। এখানে দেখো যে এ সমান হচ্ছে পি ইন্টু জেড, পি ইন্টু জেড এর বদলে পরে এ আনা হয়েছে। পি এর পরিচয়টা কি? পিটা হইতেছে স্টেরিক ফ্যাক্টর। স্টেরিক ফ্যাক্টর মানে কি? ওই যে বললাম না, যে সংঘর্ষ খালি হইলে হবে না, সংঘর্ষ একটা নির্দিষ্ট দিক অনুযায়ী হইতে হবে। নির্দিষ্ট দিক অনুযায়ী হইতে হবে মানে হইতেছে যে ব্যাপারটা এরকম, যে ধরো আমার কাছে উপরে দেখা যায় না, আচ্ছা ধরো আমি একটু হচ্ছে, আচ্ছা যাক উপরে না লিখি, ইকুয়েশনটা এরকম ছিল: কে সমান হইতেছে পি ইন্টু জেড ইন্টু তারপর হইতেছে e⁻⁻r। এটা হচ্ছে প্রথমে দেওয়া ইকুয়েশন ছিল। এখন সমস্যাটা হয়েছে হচ্ছে, পি হচ্ছে স্টেরিক ফ্যাক্টর। স্টেরিক ফ্যাক্টর মানে সংঘর্ষগুলো কোন দিক দিয়ে হইতেছে, কেমনে হইতেছে, সেটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর। আর জেডটা হচ্ছে কলিশন রেট, প্রতি সেকেন্ডে কতগুলো সংঘর্ষ হচ্ছে। এখন প্রতি সেকেন্ডে কতগুলো সংঘর্ষ হচ্ছে, এইটাও আসলে হচ্ছে বের করা পসিবল না। আবার স্টেরিক ফ্যাক্টরের তো কোনো মান হয় না। কোনো মান হয় না মানে হইতেছে ধরো এই যে এই দিক থেকে অ্যাটাক করবে, বা এই দিক থেকে সংঘর্ষ হইতে হবে, বা এই দিক থেকে সংঘর্ষ হইতে হবে, এটার তো কোনো ভ্যালু হয় না। এই জন্য দেখলো যে দুইটা রাশি আমি সমীকরণে রাখছি, যার কোনো ভ্যালু আমি দিতে পারবো না, যার কোনো ভ্যালু হয় না, কিন্তু এই দুটো রাশিকে সমীকরণে রাখতে হয়েছে সমীকরণের অ্যাকুরেসি বজায় রাখার জন্য, সমীকরণকে মোর অ্যাকুরেট বানানোর জন্য। তখন তারা চিন্তা করলো খালি খালি দুইটা হইতেছে এই যে আননেসেসারি রাশি বা চলক না রেখে আমরা দুইটা আনসার্টেন চলককে একটা আনসার্টেন চলক দিয়ে রিপ্লেস করি। সো তারা পি আর জেড কে রিপ্লেস করলো এ দিয়ে। এমন না যে পি আর জেড কে গুণ করলে এ পাওয়া যায়, এরও আসলে কোনো ভ্যালু হয় না, পি জেড এরও কোনো ভ্যালু হয় না। সো ওই দুইটা আন মানে আনসার্টেইন বা হচ্ছে কোনো ভ্যালুহীন রাশিকে এ দিয়ে হচ্ছে রিপ্লেস করছি আমরা, এই হচ্ছে কাহিনী।
আর আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এর মান হচ্ছে 8.314, আর টি হচ্ছে টেম্পারেচার। তাহলে আমি একটু সংক্ষেপে রিভিউ করে দিই, ভালো মতো বুঝতে পারবা। আমাদের উদ্দেশ্য হচ্ছে তাপমাত্রার সাথে আমার মন খুব খারাপ, বুঝছো, আমার ঘড়িটা হারাই গেছে, হারাই গেছে বলতে চুরি হয়ে গেছে। মানে আমার হাতে দেখবে একটা অ্যাপেল ওয়াচ ছিল, সেটা চুরি হয়ে গেছে। আর আমার একটা ফোন ছিল, একটা অ্যান্ড্রয়েড ফোন। ওই ফোনটা আসলে খুব একটা আমি ইউজ করতাম না। ওই ফোনটা হচ্ছে মাঝে মধ্যে ওই যে কি বলে, যদি এই ফোনটা কখনো চার্জ না থাকতো, অথবা হচ্ছে ওই ফোনটা আমার বোনের ফোন ছিল, আমাকে দিছে হচ্ছে ওই ফোনটা মাঝে মধ্যে আমার অ্যাডমিনরা চালায়, ওই বিকাশের মেসেজ টেসেজ ওখানে আসে। আর রাতের বেলা চুরি হয়ে গেছে, জানালা থেকে নিয়ে গেছে, আমি দোতলায় থাকি তো। পরে হচ্ছে এই যে আইফোনে ফাইন্ড মাই ডিভাইস দিয়ে সার্চ দিলাম, গিয়ে দেখি হইতেছে মেইন রাস্তায়। আমি যখন হচ্ছে দেখছি তার 2 ঘন্টা আগে হচ্ছে ফোনটা রাস্তায় ছিল। তখন বাজে রাত 12:30। মানে 12:30টার সময় আমি নোটিস করছি যে ঘড়িটা আমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে আছে, এবং হচ্ছে এটা মেইন রাস্তায় আছে। তো আমি থানায় গেলাম, থানায় গিয়ে ওদেরকে বললাম। ওরা আমাকে গাড়িতে করে নিয়ে গেছিল, কিন্তু গিয়ে দেখি যে হইতেছে ওইখানে আর নাই। মানে আর পাইনি। পরে থানায় জিটিডিডি করছি, যে ডিউটি অফিসার, তার সাথে কথা বললাম। বললাম যে হচ্ছে দেখবেন এরকম এরকম সিচুয়েশন যেন হয় আমাকে জানান। সে দেখা যায় হইতেছে হয়তো পাবো ইনশাল্লাহ, পাওয়ার সম্ভাবনাই বেশি। চোররা কি করে জানো, পরে চুরি হওয়ার পরে অনেক কিছু জানতে পারছে, যেগুলো দামি ফোন। আমার যে ফোনটা হারাইছে এটা দামি ফোন না, আমার ফোনটা ধরো চোর সর্বোচ্চ 700-800 টাকায় বিক্রি করতে পারবে, মানে খুবই পুরাতন। খুবই হইতেছে থাকে না, একেবারে পুরাতন হয়ে গেছে, শেষ হয়ে গেছে ওরকম। তো এই ফোনগুলো হচ্ছে ইন্ডিয়াতে চলে যায় না, কিন্তু যেগুলো দামি ফোন, ধরো আইফোন চোররা চুরি করে ওরা সরাসরি ইন্ডিয়াতে পাঠায় দেয়। তো আমি এবার ওই পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলাম যে চোররা এত স্মার্ট হয়ে গেছে। আমার বলে, স্যার, আপনার তো ফোন হারাইছে একটা, আর ও তো দিনে চুরি করে 10টা। তো আপনার থেকে চোরাই ফোন নিয়ে ও বেশি ডিল করে, ওর বেশি মাথা ব্যথা। এই জন্য হইতেছে বাংলাদেশ থেকে যে আইফোন গুলো চুরি হয় সব যাই হইতেছে পশ্চিমবঙ্গে। আর পশ্চিমবঙ্গ থেকে যত আইফোন চুরি হয় সব আসে হচ্ছে বাংলাদেশে। এই দেশ পার করতে পারলে আর কখনো ট্র্যাক করা যায় না আর কি, বুঝছো, সেটা কারো পক্ষেই পসিবল না। সেটা তুমি যত বড় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থা হোক আর যাই হোক, কারো পক্ষে সম্ভব না। আর আরেকটা হচ্ছে, তো যেহেতু আমার ফোনটা অ্যান্ড্রয়েড, এত দামি না, তো আমার মনে হয় না যে ওই দেশে এটা ইন্ডিয়া পাঠাবে। বাংলাদেশে থাকলে তো হচ্ছে এটা পাঠাই দেওয়া যাবে। আর অ্যাপেল ওয়াচের ক্ষেত্রে যেটা হয়েছে ফাইন্ড মাই ডিভাইস দিয়ে, এটা হচ্ছে আমি এই যে লস্ট হয়ে গেছে নোটিফিকেশন সেট করা যায়, সেট করে রাখছি, ও যখনই অন করবে তখনই আমার কাছে নোটিফিকেশন আসবে। এখন দোয়া করো যেন হচ্ছে আবার পেয়ে যায় আর কি। খুব হ্যাসেল পোহাইতেছে, একটা ফোন হারাই গেলে তো অনেক হ্যাসেল পোহাইতে হয় না, মানে সব নাম্বার চলে যায়, তারপরে হচ্ছে সিম তুলতে হয় আবার নতুন করে। মানে বেশ ঝামেলাই গেছে, বাট তারপরও যেটা হয়েছে এটা হয়েছে, সৎ কে জারিয়া, টেনে না ভাবি। আচ্ছা, অ্যাপেল ওয়াচের প্রাইস, অ্যাপেল ওয়াচটা কিনছিলাম 44,500 টাকা দিয়ে। ফোনের দাম নাই, ফোনের থেকে আমার ওয়াচ হারিয়ে গেছে, এটার জন্য আমার বেশি দুঃখ। আর ওয়াচটা হচ্ছে আমার জন্য বেশ কনভিনিয়েন্ট ছিল, তো আমি একটা ফোন কিনছি। এটা হচ্ছে নোকিয়া ফোন, বহুদিন পরে নোকিয়া ইউজ করলাম। এবং এটা হচ্ছে নোকিয়াতে এখন অ্যান্ড্রয়েড দেয়, এটা আমি জানতাম না। আমি জানতাম নোকিয়া হইতেছে ইয়া দেয়, কি বলে হচ্ছে মাইক্রোসফট। পরে আজকে গিয়ে শুনলাম যে নোকিয়া নাকি এখন অ্যান্ড্রয়েড চালায়, তো চিন্তা করলাম ভালোই। আহ তো এটা আজকে, এই ফোনটা আজকে কিনছি। এটা খুবই খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ফোন। এটা দাম কত জানো, মাত্র 13,000 টাকা, নতুন ফোন কিন্তু মাত্র 13,000 টাকা দাম। ওকে, তো কি ছিল আমার, কে সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইয়ে বাই আর টি। তো কে হচ্ছে কি, কে হচ্ছে হার ধ্রুবক। হার ধ্রুবক কি, হার ধ্রুবক হইতেছে সেই হার যখন বিক্রয়ের ঘনমাত্রা 1 মোলার। সো এ কে এখানে হারের মানে হারকে হচ্ছে প্রতিনিধিত্ব করে। এ হচ্ছে অ্যারহেনিয়াস কনস্ট্যান্ট বা প্রি এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট, এ সমান হচ্ছে পি ইন্টু জেড। আর হইতেছে পি হচ্ছে স্টেরিক ফ্যাক্টর। স্টেরিক ফ্যাক্টর মানে হইতেছে যে হচ্ছে বিক্রিয়া কোন দিক থেকে হবে, সংঘর্ষ কোন দিক থেকে হবে। আর জেড হচ্ছে কলিশন রেট। ই এ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর এর মান তো তোমরা জানোই 8.314। টি হচ্ছে তাপমাত্রা। এখন এটা একটা দুষ্টু ফাংশন বা দুষ্টু ইকুয়েশন। মানে দুষ্টু ইকুয়েশন কেন, লিনিয়ার ইকুয়েশন না, এটা স্টিল একটা সূচকীয় ফাংশন বা সূচকীয় ইকুয়েশন, উপর নিচে আছে। এখন এই যে মাথার জিনিসকে কান ধরে নিচে নামানোর জন্য আমাদের একটা ম্যাথমেটিক্যাল ফ্যাক্টর নিতে হয়। সেই ম্যাথমেটিক্যাল ফ্যাক্টর কি, হয় লগ নিতে হবে, না হয় এলএন নিতে হবে, তাই না? গুড, এই তোমরা তো পারো সবকিছু। আমরা এলএন নিচ্ছি। সো এলএন কে সমান হইতেছে এলএন এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস
যেখানেই দেখবা এরকম দুষ্ট সমীকরণ আছে সেখানেই চট করে হতেছে এলএন নিবা বা লগ নিবা। এলএনটা বেশি ভালো আর কি, লগ একটু প্যাচাল্লা, এলএন বেটার। এবার দেখো এই যে এ আর ই গুণ আছে, গুণ থাকলে কি হয়, যোগ হয়। তাহলে এলএন কে সমান হইতেছে এলএন এ প্লাস এলএন ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর বাই টি, এই তো। এরপরে আমরা জানি যে হইতেছে এখানে যে ইএ বাই আর টি এটাকে আগে আনা যায়, তাহলে আলটিমেটলি কি থাকে, এলএন কে সমান হইতেছে এলএন এ মাইনাস ইএ বাই আর টি। এই কাঁচা বাচ্চারা, এলএন ই এর মান কত? সবাই আশা করি জানো এলএন ই এর মান হতেছে 1। তাহলে আমি এইটুকু আর এখানে লিখলাম না, এলএন ই এর মানও 1 দাঁড়ায়। তাহলে এই হচ্ছে তোমার একটা কাঙ্ক্ষিত ইকুয়েশন। আর সবাই কি এটা জানো কিনা, এটা কেমিস্ট্রি জিনিস না, তারপর একটু বলে দিচ্ছি। যে ধরো এলএন এক্স সমান হতেছে 2.303 ইন্টু লগ এক্স, এই জানি এটা। এলএন এক্স সমান 2.303 ইন্টু হচ্ছে লগ এক্স। যদি না জেনে থাকো এখন জেনে নাও, এটা হচ্ছে লন, বা তোমরা যেটাকে লন বলো, লন নাই এলএন, এলএন আর লগ এর সম্পর্ক। তাহলে তুমি যদি এখানে হইতেছে যে 2.303 লগ নাও, 2.303 লগ নাও, তুমি আলটিমেটলি ইকুয়েশন পাবো হইতেছে এইটা, লগ কে সমান লগ এ মাইনাস ই এ বাই, ওই যে শেষে 2.303 দিয়ে ভাগ হয়ে যাবে, 2.303 আর ইন্টু টি। আমি সবাইকে বলবো এই দুটো সমীকরণ একটু মুখস্থ করতে। একই ইকুয়েশন, এটাও যা এটা হচ্ছে তাই। এবং আবারও বলছি যে যুদ্ধের ময়দানে অস্ত্র রেডি করে নিয়ে যেতে হয়, বুঝছো? মানে তোমার কি মনে হয় তুমি পরীক্ষার হলে এখান থেকে এই সমীকরণ বের করতে পারবা? দ্য আনসার ইজ নো, পারবা না। এটা তোমাকে এই সমীকরণটা মুখস্থ করতে হবে, এই মুখস্থ সমীকরণ থেকে কাজে লাগাবা। এরপরে আমরা একটা গ্রাফ আঁকবো। লগ কেন নিলাম ভাইয়া? কারণ তোমার পরীক্ষায় লগ নেয়, তার জন্য লগ নিলাম। আমাদের ইকুয়েশন কি? ইকুয়েশন হইতেছে এইটা, যে এলএন কে সমান হইতেছে এলএন এ মাইনাস ইএ বাই আর ইন্টু হইতেছে 1/t। এই হচ্ছে আমার ইকুয়েশন, তাই না? ইএ বাই আর টি। এখন ধরো আমি এই বরাবর নিলাম হইতেছে এলএন কে, আর এই বরাবর নিলাম হইতেছে 1/t, এমন একটা গ্রাফ আঁকলাম। আগে স্লাইড আরেকবার, ওকে। ভাইয়া আবার প্রথম থেকে বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে বুঝাই দিচ্ছি, আমি শুরু থেকেই বলি। আমরা এখানে কি করতে চাচ্ছিলাম? আমরা এখানে করতে চাচ্ছি হচ্ছে হার ধ্রুবকের হারের সাথে তাপমাত্রা সম্পর্ক। তোমাদেরকে যে কয়েকটা ফ্যাক্টর নিয়ে কথা বলছিলাম, যে এই ফ্যাক্টর গুলোকে হার প্রভাবিত করে। তো এটা তো আমাদের গত ক্লাসে হয়ে গেছিল, আমাদের এটা হচ্ছে আজকে রানিং তাপমাত্রা। এবং সেখানে বলছিলাম সেটা হচ্ছে যে তাপমাত্রা বাড়ালে হার বাড়ে। তার সমীকরণকে আর্হেনিয়াস সমীকরণ, সেই সমীকরণ হচ্ছে এটা, কে সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। কে হচ্ছে হার ধ্রুবক, হার ধ্রুবক মানে সেই হার যখন বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার হয়। এ হচ্ছে আর্হেনিয়াস কনস্ট্যান্ট, অথবা এটাকে কেউ প্রি এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্টও বলে থাকে, যেহেতু এ হচ্ছে ই এর আগে বসে, এই জন্য প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। আর তারপরে হচ্ছে এই সমীকরণে এর বদলে আগে পি আর জেড ইউজ করা হতো। পি হচ্ছে স্টেরিক ফ্যাক্টর, মানে কোন দিক দিয়ে সংঘর্ষ হচ্ছে, আর জেড হচ্ছে কলিশন রেট, প্রতি সেকেন্ডে কতগুলো কম্পন হচ্ছে। এখন এই দুইটা রাশিকে আসলে হচ্ছে আমরা মান দিয়ে ডিফাইন করতে পারি না, তার জন্য এই দুইটাকে এ দিয়ে রিপ্লেস করছি। ই এ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এটা নিয়ে গতকালকে অনেক পকপক করা হয়েছে। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মানটা মনে রেখো, টি হচ্ছে কেলভিনের তাপমাত্রা। তো সমীকরণটা সূচকীয়, সেই সমীকরণকে লিনিয়ার করার জন্য ভাই এখানে পুরোটাই ম্যাথমেটিক্স, এখানে কোনো কেমিস্ট্রি নেই। এন্ড অফ দ্য ডে তোমাকে এই দুটো ইকুয়েশন মুখস্থ করতে হবে। একটা হচ্ছে এলএন কে সমান এলএন এ মাইনাস ইএ বাই আর টি, আরেকটা হইতেছে এলএন এর জায়গায় লগ নিছি। তো এলএন এর জায়গায় লগ নিলে এখানে 2.303 গুণ করতে হইতো, এইখানেও 2.303 গুণ করতে হইতো। তো সেটা দিয়ে ভাগ করে দিলে এখানে এখানে কাটাকাটি যায়, এখানে চলে আসে। তো এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন আমরা একটু গ্রাফ আঁকা দেখবো, কারণ এই গ্রাফ দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। এলএন কে ভার্সেস 1/t তুমি এটা লেখ নিলা ধরো।
সো এই যে ln k ভার্সেস 1/t তুমি যদি লেখ নাও, তাহলে ln k কে আমি নিছি y অ্যাক্সিস বরাবর, তাই না? এটা নিছি y অ্যাক্সিস বরাবর সমান 1/t টাকে নিছি আমি x অ্যাক্সিস বরাবর। তাহলে এই মনে মনে এই যে কি ধরতে পারি, যে এটাকে যদি আমি c ধরি মাইনাস mx না, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, y সমান হইতেছে মাইনাস mx প্লাস c। বা তুমি চাইলে এইভাবে ধরতে পারো, সেটা হইতেছে আহ আমি যদি যে এই পুরোটাকে যদি হচ্ছে m ধরি, তাহলে কি দাঁড়ায়, সো y সমান হইতেছে mx প্লাস c, যেখানে m এর মান কত, মাইনাস বাই হইতেছে r। সরলরেখার সমীকরণ, তাই না? কিন্তু সরলরেখার সমীকরণের ঢালটা কি, নেগেটিভ ঢাল না? তোমাদেরকে গতকালকে শেখাইছিলাম নেগেটিভ ঢাল বাম দিকে কাত হয়, মানে এরকম বাম দিকে হচ্ছে কাত হয়। তো এই হচ্ছে আমাদের রেখা বাম দিকে কাত হবে, এবং যার ঢালের মান হইতেছে মাইনাস বাই হইতেছে আর। এবার আমাকে বলো তো, আমি একটা বক্স দিয়ে তোমাদেরকে এখানে দেখাই, যদি এই গ্রাফটা তুমি যদি এলএন না নিয়ে লগ নিতা, ধরো যে ফার্স্টে তুমি লগ নিতা, তাহলে ঢালের মানটা কি হতো? ইমাজিন করো যে লগ ভার্সেস 1/t নিছে। তো আমাকে একটু সবাই চিন্তা করে বলো তখন ঢালের মানটা কি হইতো। এই যে এইটুকু পারার মধ্যে কিন্তু সার্থকতা আছে, তোমাকে একটা আমি শিখাইলাম, তুমি আরেকটা নিজে করার চেষ্টা করবা। জাস্ট কিছু না, এখানে ln k এর জায়গায় আমি log k নিব, তখন ঢালের মান কি হইতো। গুড। যদি ইমাজিন করো আমি nb তে দেখাচ্ছি, তুমি যদি এরকম নিতা log k ভার্সেস 1/t নিতা, তখন তুমি ঢালের মান পাইতা হইতেছে মাইনাস বাই হইতেছে 2.303 ইন্টু আর। এই যে, যেহেতু এখানে 2.303 আসছে, তো আমরা এটা একটু দেখাই দিলাম, যদি তুমি এখানে হচ্ছে লগ নিতা তাহলে -2.303 আর হইতো। এখন আমাকে বলো যে কোন রেখাটা বেশি খাড়া। চিন্তা করো, এলএন এর রেখাটা বেশি খাড়া নাকি লগের রেখাটা বেশি খাড়া? আমি তোমাকে একটু হেল্প করি। এই যে হেল্পটা হচ্ছে, তুমি যখন এরকম নিছো ln কে ভার্সেস হচ্ছে 1/t, ওকে ধরলাম এখানে ঢালের মান হইতেছে মাইনাস, একটা মান ধরে নিলাম -60। মাইনাস তো হবে, ধরো মানটা হচ্ছে 60। আমি একটা ধরে নিলাম আর কি। পরীক্ষা মাঝে মধ্যে এগুলো আসে যে কোনটা বেশি খারাপ, -60 ধরলাম। সো -60 মানে কি, -60 মানে হইতেছে এই যে এই দিক থেকে 60, এরকম না? বুঝো তো? মানে তুমি যে রেখাটা এখানে পাবা, সেই রেখাটা হইতেছে এইটা। তো আমি বলতে পারি এটা হইতেছে আমাদের এরকম রেখা, এই যে এই হচ্ছে আমাদের ঢালটা। এবার যদি আমি এটার জন্য লগ নেই, লগ কে ভার্সেস 1/t নেই, এই বলো তো এখানে -60 জায়গায় কত হবে, একটু ভাগ করে দাও তো আমাকে এম এর মানটা। -60 এর জায়গায় আমি কি করতেছি, 2.303 দিয়ে ভাগ করতেছি, তাই না? তাহলে 2.303 দিয়ে যদি ভাগ করি তাহলে কমে যাবে না মানটা? ধরো কত আসে, -60 একটু ভাগ করো না কেউ একজন। -26, -26 আসে আনুমানিক এরকম মান। সো -26 মানে একটু এরকম বেশি শোয়ানো আসবে না? এত হবে না, যে অনেকটা এরকম আসবে ধরো। তাহলে তুমি এইখানে যেটা পাবা সেইখানে ঢালের মান হবে এই পাশে 60 ডিগ্রি, আর তুমি এইখানে যেটা পাবা সেইখানে ঢালের মান হবে এখানে 26 ডিগ্রি। তাহলে কোনটা বেশি খাড়া, সেটা হতেছে এলএন এরটা বেশি খাড়া। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে -60 কিভাবে, ধরে নিচ্ছি কোন একটা মান তুমি ধরে নাও। ধরলাম এটা যদি -60 হয়, আমি তো কম্পেয়ার করব, একটা -60 হইলে আরেকটা কত হয়। তার মানে হইতেছে যে আমি যদি বলি, আমি যদি এখানে ln k ভার্সেস 1/t নিই, সেই রেখাটা বেশি খাড়া হবে, সেটা হচ্ছে log k। এমনিতেই বোঝা যায়, কারণ এখানে হইতেছে নিচে একটা 2.303 দিয়ে ভাগ করা আছে। কিন্তু অনেকের কনফিউশন তৈরি হয় হইতেছে এইটা। আচ্ছা, অনেকেই বুঝে নাই। ওকে, সবাই একটু ঠান্ডা মাথায় শোনো। সেটা হচ্ছে আমি যে টপিকটা বোঝাচ্ছি এটা এক্সট্রিমলি 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 সহজ একটা টপিক। তোমরা এটা বুঝবা না আমি আসলে আশা করি নাই। সেটা হইতেছে এই একই ইকুয়েশন সব জায়গায় সেম, শুধু এইখানে হইতেছে 2.303 দিয়ে ভাগ করছে। ওকে ধরো 2.303 দিয়ে ভাগ করা হয়েছে।
তো আমি যদি ln কে ভার্সেস 1/t গ্রাফটা নেই, তখন ঢালের মান পাই ইএ বাই আর, মাইনাস ইএ বাই আর। ওকে। আর তুমি যদি হতেছে ওই গ্রাফটা ln না নিয়ে 1/t নিতা, মানে ln না নিয়ে তুমি যদি লগ কে নিতা, তাহলে ঢালের মানটা হয়তো মাইনাস ইএ বাই 2.303 আর। কারণ ইকুয়েশনটা খেয়াল করো। এখন আমাকে বলো যে এইখানকার ঢাল আর এখানকার ঢালটা বুঝছো কিনা, সব আগে এটা বলো। এটুকু না বুঝলে তো পরে আগে লাভ নাই। যে এইখানে মাইনাস ইএ বাই আর ঢালের মান, আর ওইখানে মাইনাস ইএ বাই 2.303 আর। এইটুকু বুঝে নে এমন কেউ কি আছো? আচ্ছা ঠিক আছে। এই বুঝছি বানান হচ্ছে এইটা, BUJHCHI, অথবা ঠিক আছে এইটুকু আমি মেনে নিতে পারি, BUJHSI, বুঝছি। বাট BO দিলে এটা বসছি হয়ে যায়, ওভাবে লিখবা না। লেখা ঠিক করবে, এগুলো এগুলো এখন না ঠিক করলে পরে কখনো ঠিক হবে না। এখন এটা হচ্ছে সব থেকে প্রিমিয়ামটা, সব থেকে সুন্দর লাগে আর কি। ভাই মানুষ তোমার লেখা দেখে তোমাকে তোমার পার্সোনালিটি জাজ করে ফেলবে। ইভেন হতেছে আমি আমি নিজেই হতেছে, আমাকে কেউ যদি ইনবক্সে কেউ নক করে, আমি তার লেখা দেখেই তার পার্সোনালিটি জাজ করে ফেলি, বা তার গুরুত্ব আমার কাছে সেট হয়ে যায়। তুমি কাউকে যদি স্মার্টলি লিখো, প্রথম তোমার লেখা পড়েই তোমার প্রতি তার একটা ইমপ্রেশন তৈরি হবে, এবং ফার্স্ট ইমপ্রেশন তুমি দ্বিতীয়বার তৈরি করতে পারবা না, এই জন্য লেখা টেখা ঠিক করবা। আর এখন আমরা এমন একটা যুগে আছি, এখানে টেক্সটিং, মেইলিং, মানে মেইল করা, টেক্সট করা, অথবা হচ্ছে কারোকে অ্যাপ্রোচ করা, এটা তোমার করতেই হবে, তুমি না করতে পারবা না। তো সেখানে তুমি যদি হচ্ছে ঠিকমতো না লিখো, তুমি ঠিকমতো ওয়ার্ড সিলেকশন না করো, অথবা এরকম উদ্ভট বানান লিখো, ইমপ্রেশন কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে তুমি যদি ln কে ভার্সেস 1/t নাও, আর তুমি যদি হচ্ছে log কে ভার্সেস 1/t নাও, তাহলে দুই ক্ষেত্রে দুইটা ঢাল গ্রাফ পাবা, দুইটা সরলরেখা পাবা। কোন সরলরেখাটা বেশি খাড়া হবে, এটা হচ্ছে আমরা বের করতে চাচ্ছি, তাই তো? এখন ln কে ভার্সেস 1/t নিলে আমি ধরে নিলাম ঢালের মান হচ্ছে 60। আমি জাস্ট বের করতে চাচ্ছি এইখানকার রেখাটা বেশি খাড়া হয় নাকি ওইখানকার রেখাটা বেশি খাড়া হয়, এটা আমি বের করতে চাচ্ছি। তো আমি ধরে নিলাম সেটা হচ্ছে যে এইখানকার ঢালের মান হচ্ছে -60, ধরে নিছি। অনেকে জিজ্ঞেস করতেছে কেমনে 60 হলো, ধরে নিছি বাবা, ধরে নিছি। 60 না ধরে তুমি 100 ধরো, তোমার যা মন চায় তুমি তাই ধরো। এখন ঢাল মানে কি? ঢাল মানে হইতেছে কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা ঢাল বলি, তার ট্যানের মানকে আমরা ঢাল বলি। তো ধরো কোন একটা সরলরেখা এই যে এক্স অক্ষের সাথে যদি এক্স কোণ উৎপন্ন করে, ঢাল মানে হইতেছে 10x। এটা তো সবাই জানো, জানা উচিত এই বয়সে এসে। এখন ঢালের মান -60 মানে এই নেগেটিভ দিকের সাথে হইতেছে -60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই যে মাইনাসের দিকের সাথে 60 ডিগ্রি কোণ সে উৎপন্ন করলো, এই রেখাটা এতটুকু খাড়া আর কি। এখন এইটার ঢালের মান যদি -60 হয়, তাহলে এইটার ঢালের মান কত হবে? দেখো দুইটার ঢালে ইএ বাই আর এইটুকু কমন রাশি, খালি এখানে একটা 2.303 দিয়ে ভাগ করে দিছে। তো এইখানে আমি এই -60 রে 2.303 দিয়ে ভাগ করে এই মানটা পাইলাম -26। এই -26 মানে কি? -26 মানে হইতেছে এই যে এই কোণের সাথে হচ্ছে 26 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বাম দিকের সাথে মাইনাস দেখে বাম দিকের সাথে কোণ হিসাব করতেছি। চাইলে এখানে হিসাব করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এইটা এক্স অক্ষের এই দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা 26 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কোনটা বেশি খাড়া? এটা বেশি খাড়া না? তো এটাই আসলে আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম। এবার কি বুঝতে পারছো সবাই? অর্থাৎ কোনটা বেশি খাড়া? এটা হচ্ছে বেশি খাড়া হবে। এবারে প্রশ্ন লিখে নাও। আমাকে বলছে ln কে ভার্সেস 1/t বা টি ইনভার্স। এই গ্রাফের ঢালের মান দেওয়া আছে -100 কেলভিন। ওকে, সক্রিয় শক্তি কত? তাহলে এটা খুব ইজি পিজি লেমন স্কুইজি প্রশ্ন। কেন ইজি পিজি বলতেছি? তুমি ঢালের ইকুয়েশন জানো। দেখো ln কে নেওয়া আছে, তার মানে ঢাল মানে কত? ঢাল মানে হইতেছে মাইনাস ইএ বাই হইতেছে আর, এটা না? -ইএ/আর। এবং সেই ঢালের মান দেওয়া আছে কত? -100 কেলভিন। তাহলে আমি নিলাম এখানে -100 কেলভিন। একটু এককটা নিয়ে কাজ করি। এখানে মাইনাস ইএ বাই আর এর মান কত? 8.314
জুল পার মোল পার কেলভিন। তাহলে এখানকার মাইনাস আর এখানকার মাইনাস কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়। এবং ই এর সমান কি থাকে, ই এর সমান থাকে হইতেছে এইটা 831.4। বুঝো, এই যে এখানে কেলভিন আছে আবার এখানে কেলভিন ইনভার্স আছে, তুমি যখন গুণ করবা আর গুণন তখন ক্যান্সেল আউট হয়ে যায়। একক কি থাকে, একক থাকে হইতেছে জুল পার মোল। এই হচ্ছে আমাদের আনসার। এখন ভাইয়া নর্মালি তো আমরা এরকম একক নিয়ে নিয়ে অঙ্ক করি না, আপনি কেন এখানে একক নিয়ে নিয়ে করাচ্ছেন? কারণ আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি এখানে ইউনিটটা হবে জুলে। অনেক সময় এটা এমসিকিউ তে আসলে, এগুলো টাইপ এমসিকিউ তে আসে, ক্যালকুলেটর লাগে না তো। ধরো ডিউতে আসে, মাঝে মধ্যে মেডিকেলে আসে, তখন কিন্তু ওরা মাঝে মধ্যে এখানে কিলো জুলো দিয়ে দেয়। কিলো জুল যে নেওয়া যাবে না তা না, নেওয়া যাবে, কিন্তু মানটা বের হবে হচ্ছে জুলে, এটা একটু মনে রেখো সবাই। ঠিক আছে, এই জুলটা একটু মনে রেখো। জুলে বের হবে, তারপরে এটাকে কিলো জুলে তুমি নিলে নিতে পারো চাইলে, সেটা সমস্যা নাই, বাট মানটা সরাসরি বের হবে জুলে। এবার নতুন টাইটেল লিখে নাও, দুটি ভিন্ন তাপমাত্রায় হাড় ধ্রুবক। একটু পানি খেয়ে আসে। আচ্ছা, দুইটা ভিন্ন তাপমাত্রায় হাড় ধ্রুবক মানে হচ্ছে, আমরা তো দেখলাম যে তাপমাত্রা বাড়ালে হাড় বাড়ে, হাড় ধ্রুবকের পরিবর্তন হয়। এখন ধরো আমার কাছে একটা তাপমাত্রা দেওয়া আছে T1, ধরে নাও, এবং সেইখানকার হাড় ধ্রুবকের মান দেওয়া আছে K1। K1, আর আরেকটা তাপমাত্রা হইতেছে T2, আর সেইখানকার হাড় ধ্রুবক হইতেছে K2। এখন আমাদেরকে K1 এবং K2 এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে, যে এদের মধ্যে আসলে কি সম্পর্ক আছে। মানে বুঝতে পারছো, দুইটা ভিন্ন তাপমাত্রার সাথে দুইটা ভিন্ন ভিন্ন হার ধ্রুবক এর মধ্যে সম্পর্ক। এখন তুমি এটা কেমনে হচ্ছে সম্পর্ক নির্ধারণ করবা, এটা করা খুব সহজ উপায় আছে। স্মার্টলি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে, তুমি ঢালের ইকুয়েশন জানো? আচ্ছা, ঢালের একটা সমীকরণ তুমি জানো না? দেখো তো, ঢালের একটা সমীকরণ আছে, সেই সমীকরণ হইতেছে কোটি দ্বয়ের অন্তর বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। সেই কাঁচা বাচ্চা কালে পড়ছিলা, মনে পড়ে? কোটি দ্বয়ের অন্তর মানে হইতেছে, দেখো এম সমান হইতেছে, আমি বলতে পারি কোটি মানে y1 মাইনাস y2, x1 মাইনাস x2। এই সমীকরণ সবার পড়া উচিত। এখন এম মানে কি, এম মানে হইতেছে ঢাল, ঢাল মানে কত, মাইনাস এ বাই আর। দেখো এই হচ্ছে আমার ঢাল। এবার আসি কোটি কি নিছি, কোটি বরাবর নিছিলাম হচ্ছে এল এন কে, না দেখো মনে আছে কিনা, এল এন কে। তাহলে y1 মাইনাস y2, y1 মাইনাস y2 মানে হইতেছে কি দাঁড়ায়, এই যে এল এন কে ওয়ান মাইনাস এল এন কে টু। আর এক্স বরাবর কি নিছিলাম, 1/t না? তার মানে কি দাঁড়ায় হতেছে, এখানে হচ্ছে 1/t1 মাইনাস 1/t2। আমার দুইটা ভিন্ন তাপমাত্রাও পেয়ে গেছি, দুইটা ভিন্ন হার ধ্রুবকও পেয়ে গেছে। এবার তুমি যদি আর গুণন করো, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে হচ্ছে ভাগ হয়ে যাবে ln, এখানে হচ্ছে k1 বাই হচ্ছে k2 সমান মাইনাস, এখানে হচ্ছে ea বাই হইতেছে r ইন্টু 1/t1 মাইনাস 1/t2। এটাও কি থাকতে হবে, ttm। ওকে, তাহলে একটু রিভিউ করে দিচ্ছি, সেটা হইতেছে যে আমি হচ্ছে, আমার উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হইতেছে দুইটা তাপমাত্রার দুইটা হার ধ্রুবক। সো দুইটা তাপমাত্রা দুইটা হার ধ্রুবক, ভালো কথা, তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা। যে আমাদের টাইটেলটা খেয়াল করো, দুইটি ভিন্ন তাপমাত্রায় হার ধ্রুবক তার সম্পর্ক। এখন তুমি যেটা গ্রাফ নিছিলা, সেই গ্রাফের এই বরাবর কি নিছিলা, এই বরাবর নিছিলা হচ্ছে এল এন কে, আর এই বরাবর কি নিছিলা, 1/t নিছিলা, তাই না?
এবং ঢালের মান তুমি জানো। তাহলে ভাই আমি ঢালের সমীকরণ নিলাম y1 - y2 আর x1 - x2। তো বলতে পারো ঢালের ইকুয়েশন নিয়ে আমার কি কোনো স্বার্থ উদ্ধার হয়েছে? অবশ্যই হয়েছে। আমার তো উদ্দেশ্যই ছিল টি1 আর কে1, টি2 আর কে2 কে সমীকরণে অ্যাকুমুলেট করা। আমি তো সেটা করতে পারছি। এই যে y মানে কি? y মানে ln কে না? y কোটি। তাহলে y1 মানে ln কে1, y2 মানে ln কে2। x মানে কি ছিল? 1/t। তাহলে 1/t1 - 1/t2। তো দিন শেষে আমি সমীকরণের দুইটা কে পাইলাম, সমীকরণের দুইটা টি পাইলাম। এখন এখানে কিছু কথা আছে। কথা হচ্ছে যে এই সমীকরণটার অনেকগুলো ফরম্যাট আছে। একটু সবাই লেখা বন্ধ করে খেয়াল করো তো ভাইয়া। এই মাইনাসটাকে বাদ দিয়ে টি টু রে যদি কেউ আগে লিখে তারা কি ভুল বলা যায়? ধরো এই মাইনাসটারে কেউ লিখবে না, এই টি টু রে আগে লিখছে, টি1 রে পরে লিখছে। ভাই লেখা যায় কিন্তু, অবশ্যই লেখা যাবে। আবার ধরো এই মাইনাসটারে যদি কেউ বাদ দিয়ে কে টু রে উপরে লিখে আর কে1 রে নিচে লিখে, তাইলে কি তারে ভুল বলা যায়? উত্তর হচ্ছে না। So, আমার কথা হচ্ছে এই সমীকরণের অনেক ফরম্যাট আছে, দেখবা কোথাও এরকম লেখা দেখতেই পারো যে টি2 - টি1, তখন এই মাইনাসটাকে তারা উঠাই দিছে, ওটাও ঠিক। আমি যেটা লিখে দিছি এটাও ঠিক। অনেকে দেখবে এই মাইনাসটা উঠাই দিছে, উঠাই দেওয়ার পরে কে2 রে উপরে নিচে, কে1 রে নিচে দিছে, সেটাও ঠিক। অনেকে দেখবে মাইনাস রাখছে, টি2 রে আগে নিয়ে আসছে আর কে2 রে উপরে উঠাইছে, সেটাও ঠিক। আমি বলতে চাচ্ছি যে এই সমীকরণের 4-5টা ভ্যারিয়েন্ট, এক এক বইতে এক এক রকমের। কনফিউজড হওয়ার কোনো কারণে, সবই ঠিক আছে। মানে ঠিক থাকলে ঠিক আছে আর কি। এমন না যে কোনোটা ভুল যদি এটার সাথে না মিলে আর কি, যে যেভাবে হচ্ছে পছন্দ করে। আর এই সমীকরণটা তুমি যদি এলএন না নিয়ে লগ নিতা, তাহলে হচ্ছে এরকম দাঁড়ায় যে লগ কে, দাঁড়াও নিচে একটু দেখাই দিই। লগ এখানে হইতেছে কে1 বাই হইতেছে কে2 সমান, এটা একটু বড় করে নেই। অনেকে মনে করতেছে ভাই কেন লগ দেখায়, কারণ পরীক্ষায় ভাই এলএন দিয়েও আসে, পরীক্ষায় লগ দিয়েও আসে। তো আমাদের আসলে কিছু করার নাই, দুইটা নিতে হবে। এখানে ইএ বাই হইতেছে খালি আর এর জায়গায় ওটা গুণ হবে 2.303 ইন্টু হইতেছে আর, ইন্টু এখানে হচ্ছে 1/t1 মাইনাস হইতেছে 1/t2। ওকে, তাহলে দেখি আমরা এটা দিয়ে একটু ম্যাথ করি। তাহলে ভাই আমাদের ইকুয়েশন মনে রাখতে হবে কি কি? তিনটে ইকুয়েশন মনে রাখতে হবে। একটা হচ্ছে কে সমান এই যে এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, মুখস্থ। কে সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। দ্বিতীয় ইকুয়েশন হইতেছে এল এন কে সমান এল এন এ মাইনাস ইএ বাই আর টি। আর এল এন এর জায়গায় লগ দিলেই আর এর সাথে খালি ওইটা যোগ হয় আর কি, গুণ হয়, এটা মনে রাখলেই হয়। সো এল এন কে সমান এল এন এ মাইনাস ইএ বাই আর টি। কে সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। এই সমীকরণ যদি কেউ ভুলে গিয়ে থাকো বা ভুলে যাও, তাহলে বারবার খাতায় লিখবা, দেখবা মুখস্থ হয়ে যাবে। আর তারপর হইতেছে যে হচ্ছে ভাইয়া অ্যাঙ্গেল 60° 26 কে যদি ট্যান ইনভার্স ট্যান ট্যান, ওগুলোর দিকে না যাই ভাই, ওটা অনেক আগের জিনিস। তুমি যদি না বুঝে থাকো পরে আরেকবার দেখো, আগামী ক্লাসে আমাকে জানাও। তারপরে হচ্ছে সেটা হতেছে এটা যে এলএন কে, দুইটা এলএন কে1/কে2 মাইনাস ইএ বাই আর 1/t1 মাইনাস হতেছে 1/t2। এবার দেখো তো এই ম্যাথটা একটু লিখো। এটা বুয়েট আসা ম্যাথ 13-14 সালে। ওকে, আমরা প্রশ্নটা একটু দেখি। প্রশ্নে বলছে N2O5 এর
বিয়োজন বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি এত কিলোজুল পার মোল হলে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাত নির্ণয় করো। এই প্রশ্নের শুরুতেই তোমাকে একটা ট্র্যাপ দেওয়া আছে, এখন আমাকে বলো সেই ট্র্যাপটা কি, দেখে খুঁজে পাও কিনা। বিপদকে উতরানোর জন্য তো বিপদ আগে ডিটেক্ট করতে হয় যে তোমার জন্য বিপদ আছে। এখন অঙ্কটা পড়েই একটা বিপদ অলরেডি আমি দেখতে পাচ্ছি, এখন তোমরা কেউ দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। বলো বিপদটা কি। টেম্পারেচার কেলভিনে নিতে হবে না, এটা কোনো বিপদ না। এই ভাই, যে তোমার সামনের শত্রু সে আসলে শত্রু না, তারে তো তুমি জানোই সে তোমার সামনের শত্রু। তোমার এখানে একটা গোপন শত্রু আছে, সেই গোপন শত্রু হইতেছে এই যে কিলো জুলে দেওয়া আছে, কিলো জুল কিলো জুল। তোমাকে এখানে কিলো জুলে কিন্তু নেওয়া যাবে না, জুলে নিতে হবে, যে বারবার বলতেছিলাম তখন, এই যে দেখো জুলে নিতে হবে, সমীকরণটা ডিজাইন করা আসলে জুলের জন্য। ভাই এই কি বলে এখানে যে হইতেছে 0 ডিগ্রি আছে, এটারে কেলভিনে নিতে হবে, এটা তোমার কখনোই ভুল হবে না, এটা তোমার ভুল হয় না। আবার এখানে যে হইতেছে 25 আছে, এটাতে যে কেলভিনে নিতে হবে, এটা ভুল করে না। স্টুডেন্টরা ভুল করে হচ্ছে এই যে এটা ওপেন শত্রু শত্রু না, গোপন শত্রুই শত্রু। তাহলে ভাই আমাদের ইকুয়েশন কি ছিল? ইকুয়েশন ছিল হইতেছে, বলছিলাম ইকুয়েশন মুখস্থ রাখতে হবে। আগে একটু দেখি কি কি দেওয়া আছে। আমাদেরকে T1 দেওয়া আছে হচ্ছে এইটা, 0 ডিগ্রি মানে 273 কেলভিন দেওয়া আছে। আর T2 দেওয়া আছে হচ্ছে 25, 25 মানে 298 কেলভিন। এবং আমাদেরকে আসলে কি চাইছে? হার ধ্রুবকের অনুপাত, মানে E1 বাই হইতেছে E2, এটা আমাদের কাছে চাইছে। আচ্ছা, যেহেতু এখানে হিডেন এনিমি নিয়ে কথা হইলো, তোমাদেরকে একটা লাইফ লেসন দিই, কাজে দিবে। অনেক সময় হইতেছে আমাদের হচ্ছে, হ্যাঁ, E1 বাই E2 না, K1 বাই K2 এটা চাইছে। কুকু, যেটা বলছিলাম যে তোমাদের মধ্যে এরকম একটা প্রবণতা আছে, তোমাদের কি নিয়ে যখন তোমাদের বন্ধু হোক, ক্লাসমেট হোক, বা তোমার কোনো পাড়া প্রতিবেশী তোমাকে নিয়ে তোমার অগোচরে তোমার কোনো বদনাম বলে, তখন তোমাদের খুবই মন খারাপ হয়। আমার এখন আর হয় না, তোমাদের বয়সটাতে হতো আমারও। এবং খুব অ্যাংজাইটি কাজ করে, মনে হয় যে আমি ওর কি ক্ষতি করছো, কেন শুধু শুধু আমাকে নিয়ে কথা বলছে। তো এটা মনে রাখবো সবসময় যে হচ্ছে কেউ তোমাকে নিয়ে কথা বললে তোমার আড়ালে, এটা কি মিন করে জানো? তুমি ইম্পর্টেন্ট। তুমি ইম্পর্টেন্ট দেখেই আসলে তোমাকে নিয়ে ওরা আড়ালে কথা বলে। তোমাকে নিয়ে মানুষ কথা বলে, তুমি চাইলে এটাকে তোমার আসলে ক্রেডিট হিসেবে নিতে পারো। কোনো অফিসের সিইও কে দেখবা না কোনোদিন হচ্ছে কেয়ারটেকার অথবা যে চা বানায় তাকে নিয়ে গল্প করতে, গসিপ করতে। কিন্তু যারা চা বানায় অথবা যারা হইতেছে দারোয়ান, এরাই কিন্তু সিইও দেরকে নিয়ে গসিপ করে, উপরের অফিসারদের গসিপ করে। অথবা কখনো তুমি দেখবা না যে উপরের অফিসাররা ইভালুয়েট করে জুনিয়র অফিসারদের বা অধস্তন অফিসারদের নিয়ে, কিন্তু গসিপ করে না। কিন্তু অধস্তন অফিসাররা বসকে নিয়ে ম্যাক্সিমাম সময় গসিপ করে। তো তোমাকে নিয়ে মানুষ কথা বলবে, তোমাকে নিয়ে মানুষ বদনাম হোক সুনাম হোক বলবে, এর মানে ম্যাটার করে, তুমি তাদের কাছে ম্যাটার করো, তুমি কি করছো, তুমি কার সাথে মিশছো, তুমি কিভাবে জামাটা পরলা, তুমি কি বলে হচ্ছে কেমন ড্রেস পরছো, তোমার মেকআপ টেস্ট কেমন, এটা নিয়ে তারা কথা বলে, তার মানে হইতেছে তুমি তাদের কাছে ইম্পর্টেন্ট। এই জন্য এটাতে মন খারাপের কোনো কারণ নাই, তুমি এটাকে তোমার একটা ক্রেডিট হিসেবে দেখতেই পারো, মন খারাপ করার আসলেই কোনো কারণ নাই। আরেকটা জিনিস হচ্ছে, তুমি কখনোই সবাইকে মুখ বন্ধ করে রাখতে পারবা না, এটা কখনোই সম্ভব না। তুমি সমালোচনার ঊর্ধ্বে থাকবা, তুমি তোমার জায়গা থেকে ফ্রেশ। আর সবার মন জোগানো কখনোই সম্ভব না। আল্লাহ পারে না সবার মন রাখতে, তুমি কেমনে রাখবা? আল্লাহ তোমাকে ফ্রিতে ফ্রিতে কত কিছু দিচ্ছে, তারপরে তুমি আল্লাহর কথা শুনো না, আল্লাহর শুক্রিয়া আদায় করো না, এত কিছু দিচ্ছে। আর মানুষকে তুমি শান্ত রাখতে পারবা তোমার মাধ্যমে? সম্ভব না। এই জন্য কেউ তোমাকে নিয়ে কথা বললে এটাকে হ্যাপি মনে, খুশি মনে হইতেছে মেনে নিও। মনে রেখো তুমি ইম্পর্টেন্ট দেখে তোমাকে নিয়ে মানুষ কথা বলে। ওকে, তো আমরা একটু আসি, আমাদের K1 বাই K2 চাইছে। সমীকরণে ভ্যালু ইনপুট করি, ভ্যালু কি? ভ্যালু হইতেছে এইটা, যে ln K1 বাই হইতেছে K2 সমান মাইনাস ইএ বাই হইতেছে আর ইন্টু হইতেছে 1/T1 মাইনাস হচ্ছে 1/T2। ই এর মান হইতেছে এই যে 103.5, 10⁻³ দেখো জুলে নিছি, 8.314 ইন্টু 1/T1, 1/T1 মান হইতেছে 1/273 মাইনাস 1/T2, 1/T2 মানে হইতেছে 1/298। আমাকে কোন একজন স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবিকা
এটুকুর মান বলো, এইটুকু কত আসে? আচ্ছা, অনেকে বলছে আমার এই লেসনটা দরকার ছিল ভাই। আমারে অনেক মানুষ হেট করে, তারা ইভেন আমাকে চিনেও না। মানে আমাকে তারা ইভেন চিনেও না, জানেও না আমি কেমন, কিন্তু আমাকে পছন্দ করে না, এরকম মানুষের অভাব আছে। তাহলে আলটিমেটলি থাকে হইতেছে ln k1/হইতেছে k2 সমান, এখানে থাকে হইতেছে -3.825। ওকে, গুড। -3.825। এবার হইতেছে ভাই, এই যে এলএনটাকে আমি কি করব? এলএনটা ওই পাশে চলে যায়। এলএনটা ওই পাশে গেলে কি হয় জানো? এলএনটা ওই পাশে গেলে থাকে হচ্ছে, এটা হয় এই যে k1/হইতেছে k2 সমান, এই পাশের এলএন ওই পাশে গেলে হয়ে যায় হইতেছে ই বেস, মানে এই যে e⁻⁻³ -3.825। দেখো তো ভাই এখানে কত আসে? এটাকে 0.0821। আচ্ছা, তার মানে আলটিমেটলি আমাদের থাকে হইতেছে এইটা k1/হইতেছে k2 সমান হইতেছে 0.0821। এটা আসে, যেটা আসছে আসছে। একজন বলছে সমীকরণে আর এর সাথে কি টি ছিল না, আর এর সাথে টি, তো এটা হয়ে গেছে। ওকে, আসলে কি এই মানটা আসে? আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই মানটা আসে না। আমার কাছে ক্যালকুলেটর নাই। 0.0218। আচ্ছা, 0.0218। ওকে। আচ্ছা, এরপরে উপরের অংশটুকু বাদ দাও। এই জিনিসটা একটু দেখো, নিচের ম্যাথটা লিখে নাও, উপরের অংশটুকু পরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওটা বন্ধ করে দিচ্ছে। ও, একজন জিজ্ঞেস করছে আনসার কিভাবে হয়েছে। দেখো ক্যালকুলেটরে ইয়ের মান বসানো যায় তো, মানে ক্যালকুলেটরে দেখবা যে ইয়ের মানটা বসানো যায় এভাবে। আর যদি না বসাতে পারো, তোমার কলেজে গিয়ে কোনো বন্ধুরে জিজ্ঞেস করবা যে এই মানটা আমি বের করতে চাই, তোমাকে হেল্প করবে। এগুলো শিখে নিতে হবে। আচ্ছা, উপরের অংশটুকু বাদ, নিচের ম্যাথটা তুলে নাও। ম্যাথটা কি তোলা হয়েছে সবার? আমাকে বলছে কোনো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মান যদি এত কিলোজুল হয় তবে প্রমাণ করো যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে হার দ্বিগুণ হয়। প্রমাণ করতে হবে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি বাড়াই তাহলে বিক্রিয়ার হার হচ্ছে ডাবল হয়। আচ্ছা, বিক্রিয়ার হার ডাবল হয়, আমি আমি তো করাই দিব, বাট আমি একটু তোমাদেরকে চিন্তা করার সুযোগ দেই। কি বের করলে প্রমাণ হয়ে যায়? দেখি এটা পারো কিনা। আমি তো করে দিব একটু পরে, বাট আমি চাই তোমরা একটু চিন্তা করো যে আমি এখানে কিছু একটা বের করবো, এখন কি বের করলে এটা প্রমাণ হয় যে হার ডাবল হয়েছে? অনুপাত। গুড। আমি আসলে যদি এইটা বের করতে পারি যে হইতেছে k2/হইতেছে k1 সমান যদি 2 হয় বা 2 এর কাছাকাছি হয়, তাইলেই কিন্তু প্রমাণ হয়ে যায়। হার ধ্রুবকের অনুপাত যদি 2 হয় তাহলে হারের অনুপাতও 2 হবে। হ্যাঁ, k1/k1 না, অ্যাকচুয়ালি k2/k1। সাদ উত্তর দিছে k1/k2, না, k2/k1 সমান 2। এটা প্রমাণ করলেই কাহিনী শেষ। রেট কনস্ট্যান্টের রেশিও বের করলে রেটের রেশিওটা বের হয়ে যায়। তাহলে তুমি তোমার কাজ বুঝছো। এখন তোমাকে কিন্তু তাপমাত্রা বলে দেয় নাই যে কত থেকে 10 বাড়াইতে হবে। এখন তুমি চাইলে তো এখানে যেরকম ইচ্ছা ধরে নিতেই পারো। একটাকে তুমি 1000 কেলভিন ধরবা আর একটাকে 1010 কেলভিন ধরবা, বাট এমন ধরা উচিত না। তুমি একটা কক্ষ তাপমাত্রা ধরো, ধরো একটা হচ্ছে 25 ডিগ্রি, মানে 298 কেলভিন
ধরলাম T1 মানে হইতেছে 298 কেলভিন। আমি আবারও বলছি, তুমি কিন্তু এখানে ফ্রি, তুমি যা মন চায় ধরতে পারো, কিন্তু সবকিছুর তো একটা নিয়ম আছে, সৌন্দর্য আছে, সবকিছুর একটা শৃঙ্খলা আছে, তাই না? T1 হচ্ছে এত, T2 হচ্ছে এর থেকে 10 ডিগ্রি বেশি, মানে 308 কেলভিন। এই যে আমি ধরে নিলাম কি T1 এবং T2। তাহলে আমাদের ইকুয়েশন কি জানি? ইকুয়েশন জানি হইতেছে ln। আচ্ছা, আমি যদি একবার এখানে K2/K1 লিখি, তোমরা কি মাইন্ড করবা? আর এখানে মাইনাসটা আমি দিব না আর কি। EA/R ইন্টু হইতেছে 1/T1 মাইনাস 1/T2। কেউ কি মাইন্ড করছো? কি করছে? এখানকার মাইনাসটা বাদ দিছে। এই মাইনাসটা বাদ দিয়ে K2 পড়িয়ে নিছি, কারণ আমাকে তো বের করতে হবে K2, তাই না? একই জিনিস আর কি, খালি আমি যেটা বের করব সেভাবেই রাখলাম, আমার পরে সুবিধা হবে আর কি। তার মানে হইতেছে আলটিমেটলি কি দাঁড়ায়, ই এর মান কত? ই এর মান হইতেছে 55, কিন্তু এটাও কিলো জুলে দেওয়া আছে। তাহলে 55 ইন্টু 10⁻³ আর আর এর মান হইতেছে 8.314 ইন্টু থাকে হইতেছে এখানে 1/298 মাইনাস 1/হইতেছে 308। তাহলে এইটুকুর মান কি থাকে আমাকে কেউ একজন বলো তো ভাই। ওই যে ডান পাশের অংশটুকুর ভ্যালু কি থাকে? K2/K1 0.72। গুড, 0.72। তাহলে এই যে K2/K1 এটা থাকে হইতেছে e⁻0.72। এটার মান এক্স্যাক্টলি 2 না আসলেও একেবারে 2 এর খুব কাছাকাছি মান আসবে, 2.05। এই জন্য আমরা ডিরেক্টলি সমান সাইন দিলাম না, বুঝছো? এই যে এরকম সাইন, এটা মানে 2 এর কাছাকাছি। এটা প্রমাণ হয়ে গেল। যেহেতু K2 মানে হচ্ছে পরের হার ধ্রুবক, পরের হার ধ্রুবক থেকে আগের হার ধ্রুবকের মানটা মানে পরের হার ধ্রুবকের মান আগেরটা ডাবল হয়ে গেছে, তাহলে হারও কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। সো প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়ার হার কি হয়ে যাবে? বিক্রিয়ার হার ডাবল হয়ে যাবে, আমরা সেটা প্রমাণ করে ফেলছি। আচ্ছা, এটার আরেকটা প্রমাণ আছে, লিখা হইতেছে বিকল্প নিয়ম। মানে অন্যভাবে এটা দেখানো যায়, কিন্তু যেটা দেখালাম এটা সহজ। 273 আর 383 নিয়ে করছি, সমস্যা নাই, 273 283 নিয়ে করলেও হবে। দেখো, আমরা যে আর্হেনিয়াসের ইকুয়েশনটা পড়ছি, সেই আর্হেনিয়াসের ইকুয়েশনে যে এই পার্টটুকু ছিল না, e⁻−a/RT। তো এটার বিস্তর গল্প আছে পেছনে, এটা আমাদের বইয়ে নাই অ্যাকচুয়ালি, তারপর আমি তোমাদেরকে একটু শিখাই দিই। এই যে সূচকীয় যে ফাংশনটুকু বা সূচকের যে অংশটুকু e⁻−a/RT, এইটার মিনিং হইতেছে, এটার মিনিং হইতেছে যে মোট অণুর যে ভগ্নাংশ সক্রিয় হয়। লিখন আগে থেকে একটু বলে দেই। তোমাদেরকে আমি শুরুতেই বলছি যে একটা বিক্রিয়ায় যতগুলো অণু আমরা নেই, সমস্ত অণু কিন্তু সক্রিয় হয় না, বা সমস্ত অণু কিন্তু বিক্রিয়ায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে না, সবাই কৃতকার্য হয় না। যে অংশটা কৃতকার্য হয়, যে ভগ্নাংশটা আর কি, সেই ভগ্নাংশটা হইতেছে e⁻−a/RT। তাহলে এই ভগ্নাংশের পরিচয় হইতেছে মোট অণুর যে ভগ্নাংশ সক্রিয় হয়। এটা আর্হেনিয়াস ইকুয়েশনের ওই পার্টটুকুর ফিজিক্যাল মিনিং আর কি, বুঝছো? একটু মনে রেখো এটা, যে e⁻−a/RT এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় হইতেছে যে মোট অণুর যে ভগ্নাংশ কি হয়, যে ভগ্নাংশ সক্রিয় হয়। এখন এইটা দিয়ে কিভাবে বের করা যায়? আমরা কিন্তু বের করতে চাচ্ছি যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার ডাবল হয়, সেটা এখন প্রমাণ করতে হবে। একটা তো প্রমাণ করলাম, হার ধ্রুবকের অনুপাত ডাবল হয়েছে মানে হারও ডাবল হয়েছে। আরেকটা প্রমাণ হইতেছে এইটা। দেখো, একটা হচ্ছে আমি 25 ডিগ্রি ধরলাম, 25 ডিগ্রি সেলসিয়াস, এর মানে কত? এর মানে হইতেছে 298 কেলভিন। এখন আমি বের করব যে 25 ডিগ্রিতে কতগুলো অণু সক্রিয় হয়েছে সেটা বের করতে চাই। কি বললাম ভাইয়া? আমার উদ্দেশ্য হতেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতগুলো অণু সক্রিয় হয়েছে যদি বের করতে চাই, তাহলে কি দাঁড়ায়? e⁻−a/RT। ই এ কত ছিল মনে আছে? 55 ছিল। 55 10⁻³
আর আর ইন্টু টি মানে হইতেছে 298 ইন্টু আর এর মান হচ্ছে 8.314। তাহলে তোমরা দেখবে এখানে সম্ভবত পাবা 22.2 ইন্টু 10⁻⁻11 এরকম একটা ভ্যালু পাবা। আমার এটা মুখস্থ হয়ে গেছে আর কি। দেখো তো এটা আসে কিনা। অনেকের এরকম আসতে পারে 2.2 10⁻12 ওই একই কথা। এই মানটা কি পাইছে সবাই? আচ্ছা, এটাকে আমি কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি হইতেছে এইটা, আচ্ছা 22.3 ওই একই কথা। 22.3 বাই হইতেছে 10⁻11। এটার অর্থ কি জানো? এটার অর্থ হচ্ছে 10⁻11 এই অণুগুলোর মধ্যে কয়টা অণু সক্রিয় হয় জানো? 22টা। কি বললাম যে এইটার মিনিং হইতেছে যে 10⁻11টা অণুর মধ্যে, আবারও বলছি 10⁻11টা অণুর মধ্যে 22টা হচ্ছে সক্রিয়, এটা মিন করে। আচ্ছা, এবার আমি একটু পরের যে তাপমাত্রা আছে সেইটার জন্য হচ্ছে বের করতে চাই। ধরো 35°C, মানে হইতেছে এখানে 308 কেলভিন। আমি এইটার জন্য সেম ভ্যালু বের করব। তাহলে ই টু দি পাওয়ার কি থাকে? ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। সো মাইনাস ইএ বাই আর টি মানে হইতেছে এখানে 55 10⁻³ আর আর এর মান হইতেছে 308, তো টি এর মান ইন্টু কত, 8.314, 8.314। দেখো তো কত থাকে, যতদূর জানি 46 ইন্টু 10⁻⁻11 থাকে, এরকম থাকে। সক্রিয় বলতে কি বোঝাচ্ছেন? সক্রিয় বলতে বোঝাচ্ছি ওরা সক্রিয়ণ শক্তি প্রাপ্ত হয়েছে। ওই যে আমাদের যে এনার্জি গ্রাফটা ছিল সেই গ্রাফের মাথায় উঠছে আর কি, ওরা উৎপাদ তৈরি করতে পারে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? আলটিমেটলি দাঁড়ায় হইতেছে উপরে 46 আর নিচে 10⁻11। তাহলে দুইটার যে মিনিং, সেই মিনিংটা হইতেছে যে এখানে কি হলো, 10⁻11টি অণুর মধ্যে কয়টা সক্রিয়? 22.3টা সক্রিয়। সক্রিয় মানে ওরা বিক্রিয়া করবে, ওরা উৎপাদ উৎপন্ন করবে, সেটার জন্য যোগ্যতা অর্জন করছে, বুঝছো? আর এখানে কয়টা সক্রিয় হইলো? এখানে 46টা সক্রিয় হইলো। 22টা 46টা অলমোস্ট ডাবল না? তো এটা মিন করে 10⁻11টি অণুর মধ্যে, অণুর মধ্যে কয়টা সক্রিয়? 46, 46টা সক্রিয় প্রায় আর কি। এক্স্যাক্টলি ডাবল তো হয় না, বাট 46টা প্রায়, মানে 46টা সক্রিয়। এখন এখান থেকেই প্রমাণ হয়ে যায় যেহেতু সক্রিয় অণুর সংখ্যা ডাবল হয়ে গেছে, সক্রিয় অণুর সংখ্যা যেহেতু ডাবল হয়ে গেছে, সেহেতু হচ্ছে হারও কি হবে? ডাবল হবে। তো তাইলে এভাবে প্রমাণ করা যায়, চাইলে আগের ভাবে প্রমাণ করা যায়। তো আমি পুরো টপিকটা, এই ছিল আমাদের তাপমাত্রা সম্পর্ক, আমি সংক্ষেপে একটু রিভিউ করে দিয়ে আসে। দেখো, আমরা অ্যাকচুয়ালি পড়ছিলাম হচ্ছে একটা বিক্রিয়ার হারের সাথে বিভিন্ন যে ফ্যাক্টর সেগুলো সবগুলো আমাদের বইয়ে নাই। সে তাপমাত্রাটা আমাদের হয়ে গেল। এবং তাপমাত্রা পড়তে গিয়ে আমরা একটা সমীকরণ দেখছিলাম, প্রথমে একটু ধারণা নিছি যে তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে সক্রিয় অণুর সংখ্যা বাড়ে, সক্রিয় অণুর সংখ্যা বাড়লে হার বাড়বে। ওই যে তাপমাত্রা বাড়াইছে, দেখছো সক্রিয় অণুর সংখ্যা বাড়ছে, প্রথমে ছিল 22টা, তারপরে 46টা হয়ে গেছে। আবার অণুগুলোর গতিশক্তিও বাড়ে। তো অণুগুলোর গতিশক্তি যদি বাড়ে তার মানে হচ্ছে তাপ অণুর সংখ্যা বাড়ছে, গতিশক্তি বাড়ছে, স্বাভাবিক কি হবে? হার বাড়বে। এরপরে সেই হারটা যে বাড়ে, কিভাবে বাড়ে? সেই সমীকরণ আমাদের কে দিছে? আর্হেনিয়াস ইকুয়েশন। আর্হেনিয়াস ইকুয়েশন হইতেছে কে সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। কে সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, এটা মুখস্থ করবা। আর এলএন কে সমান এলএন এ মাইনাস ইএ বাই আর টি। আর লগ কে সমান লগ এ মাইনাস ইএ বাই 2.303 আর টি, এটা মুখস্থ করবা। এটা অলরেডি অলরেডি মুখস্থ হয়ে যাবে। আর এটা মুখস্থ রাখবা। তারপরে তুমি যদি হচ্ছে লন কে বা এলএন কে ভার্সেস 1/t গ্রাফ আঁকো, ঢালের মান থাকে মাইনাস ইএ বাই আর,
আর যদি ln না নিয়ে লগ নাও তাহলে EA/2.303 × 8 থাকে। এটা দিয়ে আমরা ম্যাথ প্র্যাকটিস করলাম। তারপর দেখলাম দুইটা ভিন্ন তাপমাত্রায় হার ধ্রুবকের সম্পর্ক। দুইটা ভিন্ন তাপমাত্রায় হার ধ্রুবকের সম্পর্ক হইতেছে এইটা, ln k1/k2 - EA/r × 1/T1 - 1/T2। আর লগ নিলে শুধু এখানে একটা ফ্যাক্টর গুণ হয় 2.303r। অ্যান্ড ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, এই ই এর মানটা আসলে কোন ইউনিট সিস্টেমে দেওয়া, জুল অর কিলোজুল, একটু খেয়াল রাখবা, যেমন এই অঙ্কটাই। তারপর আমরা দেখলাম যে তুমি যদি একটা বিক্রিয়ার জন্য একটা গিভেন সক্রিয়ণ শক্তি হচ্ছে দেওয়া থাকে, তারপরে তুমি যদি হইতেছে সেখানে তাপমাত্রা ডাবল করো, হারটা ডাবল হয়ে যায়। সো হার ধ্রুবকের রেশিও ডাবল দেখাইলেও হয়, অথবা তুমি অন্য একটা রাশি নিয়ে করতে পারো। আর্হিনিস ইকুয়েশনে যে -e⁻⁰ এই অংশ দ্বারা বোঝায় মোট অণুর যে অংশটুকু সক্রিয় হয়েছে, মানে মোট অণু সাপেক্ষে সক্রিয় অণুর একটা রেশিও প্রকাশ পায় এটা। তো আমি দেখলাম যে তুমি যদি 25°C তাপমাত্রা নাও, তখন হচ্ছে 10^11 মধ্যে 22টা হচ্ছে সক্রিয়, অথবা চাইলে করতে পারো 10^12 এর জন্য 223টা সক্রিয়, এমন চিন্তা করা যায়, যেমন চিন্তা করো আর কি। আর এইখানে ক্ষেত্রে কি হইলো, 10^11 মধ্যে 46টা সক্রিয়, তাহলে 22টা 46টা প্রায় অলমোস্ট ডাবল হয়েছে। সক্রিয় অণুর সংখ্যা যেহেতু ডাবল হয়েছে, তার মানে কি হবে, হারও ডাবল হবে। তো এইটুকু ছিল হইতেছে আমাদের তাপমাত্রা সম্পর্ক হার ধ্রুবকের সাথে বা হারের সাথে। আগামী ক্লাসে আমরা ঘনমাত্রা শুরু করব। ঘনমাত্রা আমি আজকে ক্লাসে শুরু করব না, ঠিক আছে? তো এটা দিয়ে হচ্ছে আমরা আগামী ক্লাস হচ্ছে রাহেলা বলছে k2/k1 কেন? রাহেলা, এটাও না খুব একটা মানে ডাবল হয় তাহলে পরেরটা ডাবল না, মানে এটা কেন বুঝতেছো না? ডাবল হয় তাহলে পরেরটা ডাবল, তাহলে পরেরটা বাই আগেরটা সমান 2 হবে, বুঝো কিনা? মানে ও জিজ্ঞেস করছে ভাইয়া আপনি হইতেছে যে k2/k1 কেন বের করছেন, উল্টা কেন করলেন না? উল্টা কেন করলাম না, এটা কেমনে বুঝাই? মানে 10 ডিগ্রি বৃদ্ধিতে ডাবল হয়। সো 10 ডিগ্রি বৃদ্ধিতে ডাবল হয় মানে হইতেছে পরেরটা ডাবল, তাহলে এই পরেরটা তো 2, তাই না? পরেরটা 2, আগেরটা 1, তাহলে পরেরটা বাই আগেরটা সমানই তো ডাবল হবে, তাই না? ওকে। এক মিনিট দাঁড়াও। ওকে, তোমাদের কার কি প্রশ্ন আছে বলো। হ্যালো বিক্রিয়ার হার ভাইয়া। এবং গড় বিক্রিয়ার হার একই জিনিস, হ্যাঁ। অর্ধের ম্যাথ আগামী ক্লাসে করা হবে, ভাইয়া আগামী ক্লাস বা তারপরে ক্লাসে। ভাইয়া ভাইয়া ম্যাথের আনসার তো 10^10 আসে, বাট 10^11 তো আসে না। 10^10 আসে মানে হইতেছে তোমাদের এটা আসে 2.2 × 10^-10, জি তাই না? ভাইয়া। তো একই তো কথা, তুমি দশমিকটা এক অঙ্ক ডানে নিলে তো 10^-11 আসে। হ্যালো ভাইয়া। বহুত হবে এখানে। একই হ্যালো জিনিস না? হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া গুণগত রসায়নের যদি দাগানো কোনো পিডিএফ বই থাকতো নাই দিতেন তো নাই নাই দিতে নাই পারো। নাই। ভাইয়া এক্সামের সময় তো ক্লাস হবে আমাদের হাফ ইয়ারলি এক্সামের সময়। বুঝি নাই হ্যালো। কি বলছো। হ্যাঁ বলো বলো, হ্যালো হ্যালো বলা লাগবে না, বলে ফেলো। জি ভাইয়া, আমি আসলে যে ইয়ার মানটা বের করতে পারতেছি না, যে মানে আমাদের কলেজ অত ভালো না আর কি। হ্যাঁ তো যে বললেন। ক্যালকুলেটর আছে তোমার কাছে? সাইন্টিফিক ক্যালকুলেটর আছে? হ্যাঁ হ্যাঁ। আছে। শিফট চাপো, জি শিফট চাপো। আছে। শিফট তারপর। খুব ক্যালকুলেটরের উপরের বাটনগুলোর কোথাও একটা ই বলে একটা অপশন আছে। বাটনের উপরে না, বাটনের সামনে দেখো ই বলে একটা অপশন আছে, এর উপরে একটা বক্স আছে। যে লন যে লেখাটা ওটার উপর একটু মানে ই আছে দেখা যাইতেছে। আচ্ছা তুমি এটা তোমার কলেজে গিয়ে যে কাউরে জিজ্ঞেস করো মানটা কেমনে বের করে, মানে আমার কাছে ক্যালকুলেটর নাই। আলফা, তারপরে তেছে এলএন না। মানে আমার কলেজে তো ডেভেলপ না আসলে, ওরা তো একটু পারে না, স্যারকে জিজ্ঞাসা করলেও মানে স্যার কিছু বলতে চায় না আর কি। কি করবো, ফ্রেন্ডরাও তো ভালো পারে না। ভাইয়া আমাদের প্রথম একটু ম্যাথটা করো। তো প্লাস লন ভাইয়া দিলেই প্রথম তো আসে। ম্যাথটা তো
K1/K2 এর মান তো 0.0821 আসে। আচ্ছা, 0.018 আছে। হ্যাঁ, যা আসে আসে, এই যে এটা এটা ভাইয়া এরপর এটা জি হ্যাঁ। তোমরাই মান বের করে দিছো ভাই, এখন আমি কি করবো বল, আমার হাতে ভাই ক্যালকুলেটর নাই। 0.021 আসে। কি তাহলে তোমরা কি করছো ভাই ক্যালকুলেশন এটা? 0.021। 0.021। আচ্ছা, জি ভাইয়া। ক্যালকুলেশনে ফার্স্ট হইতে হবে, মানে আচ্ছা ভাইয়া ক্যালকুলেশনে আমি ফার্স্ট না হইলে পরে অ্যাডমিশনে গিয়ে ঝামেলায় পড়ে যাবা। বের করতে পারছি এর মানে, কিন্তু এতদিন তো ক্লাস করি না, এখন গুণগত রসায়নটা বুঝতেছি না আর কি, কি করবো? গুণগত রসায়ন কি করবা, প্রথমত হচ্ছে ক্লাস দেখবা, তারপরে হচ্ছে ক্লাস নোট পড়বা, তারপরে হচ্ছে ক্লাসের মধ্যেই তো আমি বলে দিছি যে কবে বই বই পড়তে হবে। তো যেদিন যেভাবে বই পড়তে বলে দিছি সেদিন বই পড়বা। এভাবে আগাও আর কি, এভাবে আগাইতে গেলে তারপর যদি কোনো সমস্যাটা হয় ক্লাসে তো জানাতেই পারো। ও আচ্ছা সালাম বুঝছি। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার কিছুদিন থেকে আমি মনে হচ্ছে পড়ালেখায় যেরকম এফোর্ট দিচ্ছি সেরকম আউটপুট পাচ্ছি না। এটা কোনো ইস্যু না, আউটপুট সবসময় আসলে একভাবে আসে না। কিছু চ্যাপ্টার থাকে একটু ইজি বা ইনপুট দিলে আউটপুট ভালো পাওয়া যায়, ওগুলোর ক্ষেত্রে মনে হয় যা পড়ছি কাজে লাগছে। আবার কোনো চ্যাপ্টার দেখা যায় বা কোনো অংশ দেখা যায় যে পড়লে মনে হয় পারি না, কিন্তু পরীক্ষা দিলে দেখবা যে ঠিকই পারো। এটা নিয়ে সমস্যা নেই, আমি বলবো যে আউটপুট নিয়ে ভাবারই দরকার নেই, তুমি ইনপুট নিয়ে ভাবো আর কি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ভাইয়া আচ্ছা ভাই, ভাইয়া তুমি কি করো? মানে আমি তো আসলে ভাই মেডিকেল অ্যাডমিশন দিতে চাইতেছি, তো মানে কিভাবে পড়বো আর কি, একটু যদি গাইডলাইন দিতেন। এখন আপাতত মেডিকেল অ্যাডমিশন বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিয়ে ভাবারই দরকার নেই, বুঝছো? তুমি হচ্ছে নর্মালি তোমার যে পড়াটা আমি ধরো পড়াইলাম, আমি কি এখানে বলে দিছি যে এটা মেডিকেলের জন্য না ইঞ্জিনিয়ারিং এর জন্য? এটা মাথায় আগে থেকে নিওই না, তুমি তোমার পড়াশোনাটা করে যাও। জাস্ট যা তোমাকে পড়ানো হচ্ছে, সেটা ফিজিক্স হোক, ম্যাথ হোক, কেমিস্ট্রি হোক, তুমি পড়ে যাও এবং ভালো মতো পড়ো, বুঝে পড়ো, সব প্র্যাকটিস করে ফেলো। দেখবা যে পরে তুমি যেটাই টার্গেট করো না কেন সেটা দিয়ে হচ্ছে ভালো মতো আগাই ফেলবে। এখন আপাতত কোনো কিছু মাথায় নেওয়ার দরকার নেই। জি ভাইয়া আচ্ছা। আমার ভাইয়া আপনি যা পড়ান, ভাইয়া আপনি থিওরি যা বেসড পড়ান তার চ্যাপ্টার নোট। গুলো কিভাবে প্র্যাকটিস করব? আবার বলো তো। থিওরি বেসড যে চ্যাপ্টার গুলো মৌলের পর্যায়বৃত্তর মতো, এগুলো কিভাবে প্র্যাকটিস করব? এখানে হচ্ছে তুমি প্র্যাকটিস চাইলে বইয়ের অনুশীলনী থেকে করতে পারো, আবার হচ্ছে তুমি চাইলে টেস্ট পেপার থেকে করতে পারো। আর এমনিতে বইয়ের অনুশীলনী থেকে করলেই সব হয়ে যায়, কারণ সবার কাছে তো অ্যাটলিস্ট দুইটা করে বই আছে। তো তুমি যে বইটার কনসেপ্ট পড়ছো সেই বইয়ের অনুশীলনী, তার সাথে আরেকটা বইয়ের অনুশীলনী, আর তারপর যদি যদি সেই বইটা না থাকে তাহলেও প্যারা নাই, টেস্ট পেপার থাকতে পারে, বিভিন্ন সহায়ক বই থাকতে পারে। প্র্যাকটিস হচ্ছে এমন একটা জিনিস, তুমি যত করবা তত তোমার জন্য ভালো, বুঝছো? তো আপাতত আচ্ছা হচ্ছে ভাইয়া একটা বই একটা করো, প্রশ্ন। আরেকটা বইয়ের অনুশীলনী প্র্যাকটিস করো, টেস্ট পেপার করো, আর সময় থাকলে প্র্যাকটিস ওই কি বলে প্রশ্ন ব্যাংকটা করো, এতেই হয়ে যাবে। আচ্ছা ভাইয়া ভাইয়া আপনি তো মানে ক্লাসে 2.72 এর মান তো ভাইয়া রাসায়নিক 2.05 পরিবর্তন আসে। পড়াইতেছে। ভাই এটা নিয়ে আর আমাকে কিছু বললো না, যা আসে তাই ভাই। এই ভাইয়া আপনি ক্যালকুলেশনটুকু যা করার মতো পড়ান। বয়স তোমাদের হয়েছে। বাদ, আমি আচ্ছা তোমাদের ভাই আপনি এই তো মানটা বের ভাই করার আপনি জন্য তো অঙ্কটা ক্লাসে করাই নেই, আমি তোমাদেরকে নিয়মটা শেখানোর জন্য অঙ্কটা করাইছি, ওকে? ভাই আপনি তো ভাই ক্লাসে পরিবর্তন ভাইয়া আপনি পড়াইতেছেন, যা এখন আমার পড়ান। কলেজ এক্সামে মানে ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার আছে আর কি হাফ ইয়ারলি, তো এখন কি করবো, দুইটা চ্যাপ্টারে কি মানে পাশাপাশি চালায় যাবো পাশাপাশি নাকি? দুইটা চ্যাপ্টারই চালাইতে হবে, হ্যাঁ। ভাইয়া ভাইয়া আপনি যা আমি পড়ান সেখানে ভাইয়া আপনি যা পড়ান সেখানে নোটগুলো পড়তে ভালো লাগে, কিন্তু বই পড়তে গেলে হাবি জাবি অনেক কিছু পড়তে ভালো লাগে না। না, বই পড়তে হবে, বই পড়তে হবে। ভাইয়া হুম। ভাইয়া আমি আপনার সিলেবাস প্লাস কলেজের সিলেবাস একসাথে মেনটেন করতে গেছিলাম, কিন্তু এখন ভাইয়া দুইটা মিলে একদম অগোছালো অবস্থা হয়ে যাচ্ছে। তো কি না, করবো আমার ভাইয়া? মনে হয় না এটা, কারণ হচ্ছে তোমাদের বয়সটা আমি পার করে আসছি, তুমি যদি তোমার দিনের সবটুকু সময় কাজে লাগাও, দুইটা মেনটেন করা তো ইজি। কারণ আমি এখানে তোমাদেরকে আসলে খুব বেশি তো প্রেসার দেই না, বা অনেক বড় বড় ক্লাস নেই না, অথবা ধরো অনেক জায়গায় অনেক স্টুডেন্টরা পড়ে, আমি যে চ্যাপ্টারের উপরে তোমাদের 20 ঘন্টার ক্লাস নিছি সেটার উপরে 50 ঘন্টার ক্লাস আছে। আমি যা জি পড়াইছি ভাইয়া। তাই পড়াইছি, বাট 50 ঘন্টা এরকম অনেক কোর্স আছে। আমি তো তোমাদেরকে অত প্রেশারও দিচ্ছি না। তো তুমি দুইটা চালাই যাও, দেখবা যে তোমার কি উপকার হবে। ধরো কলেজে এখন একটা অন্য একটা চ্যাপ্টার পড়াচ্ছে, যে চ্যাপ্টারটা ধরো আমি পড়াইনি এখনো, সেকেন্ড পেপারে ধরো ফার্স্ট চ্যাপ্টার। জি তো ভাইয়া। এখন তুমি কলেজে একটুখানি হচ্ছে প্যারা খেয়ে পড়লা, পরে যখন আমি তোমাকে পড়াবো তখন তোমার জিনিসগুলো একটু পরিচিত পরিচিত লাগবে, যে আর এটা তো কলেজে পড়ছিলাম, এটা তো কলেজে পড়ছিলাম। তো পরে দেখবো তখন আবার এই যে যে প্যারাটা প্যারাটা নিচ্ছ, এই প্যারাটা আবার তখন প্রশমিত হয়ে যাবে, বুঝছো? ভাইয়া তৃতীয় ভাইয়া অধ্যায়ে যে সন্নিবেশ বন্ধন আছে, হুম। ভাইয়া ওইটা পড়তে একটু সমস্যা হচ্ছে। ওটা তো অনেকবার টেনে ক্লাসটা করে দেখছি, বাট বুঝতেছি না ওই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা। তুমি হচ্ছে, দাঁড়াও, তুমি কে জানি ভাইয়া?
আচ্ছা, ইবতেহাজ চৌধুরী, তাই না? জি ভাইয়া। আচ্ছা, সেটা হচ্ছে ভাই তোমার লেভেলটা আমি জানি, মানে তুমি যে কোন লেভেলে তোমার বেসিক এটা আমার একটা আইডিয়া আছে। তুমি আমাকে ইনবক্সে 2-3টা প্রশ্ন করছিলা না, যে -2 কেন ওই পাশে গেলে +2 হইলো না? তুমি তো মনে হয় একটা প্রশ্ন করছিলা, তুমি তো হ্যাঁ ভাইয়া। তুমি করছিলা না এই প্রশ্নটা? জি। আচ্ছা, তো ওইখান থেকে তোমার বেসিক সম্পর্কে আমি একটা আইডিয়া পেয়ে গেছি আর কি। এখন আমি তোমাকে বলবো যে হচ্ছে সন্নিবেশ বন্ধন ওটা সামনেও তোমাকে পড়ানো হয়েছে আর কি। হচ্ছে তুমি রেকর্ড গুলো দেখে যাও, একবার সবগুলো রেকর্ড দেখে যাও, যদি কোনো অংশ না বুঝো তাও তুমি দেখে যাও, পরের বার আবার তুমি দেখবা, দেখবা তুমি বুঝবা। কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা এমনি তোমাকে ডিমিন করে বলতেছি না, আমি তোমার জন্য রিয়েল ফ্যাক্ট বলতেছি। যে হতেছে ও আমাকে একটা প্রশ্ন করছিল, প্রশ্নটা হচ্ছে এরকম, আমি একটু বলি দাঁড়াও। প্রশ্নটা হচ্ছে -2 ইন্টু ধরো এক্স সমান হচ্ছে এখানে -4 ছিল আর কি। তো পরে আমি এখানে লিখছিলাম এক্স সমান হইতেছে -2। তো আমাকে প্রশ্ন করছিল ভাই এই যে এই মাইনাস এই না মাইনাস, এখানে -x ছিল আর কি, এখানে -x সমান হচ্ছে 4, তখন এক্স সমান আমি -4 লিখছিলাম আর কি। তো ও আমাকে প্রশ্ন করছিল এরকম যে ভাইয়া এই মাইনাস ওই পাশে গেলে তো প্লাস হবে, আপনি কেন এখানে মাইনাস দিচ্ছেন আর কি। তখন আমি ওকে বুঝাইছিলাম যে তুমি এই মাইনাসকে মাইনাস মনে মনে -1 ধরো, তখন এখানে ভাগ হয়ে গেলে তখন এই মাইনাসটা থেকে যায়, এই মাইনাস ওই পাশে গেলে প্লাস হয় যোগ বিয়োগের ক্ষেত্রে, কিন্তু এগুলো তো গুণ আছে। তো আমি ওই যে ওইটার ধরেই তোমাকে হচ্ছে বললাম যে তোমার বেসিকে আসলেই ঘাটতি আছে, বুঝছো, আসলে তোমার বেসিকে ঘাটতি আছে। এখন তুমি প্রথমে ক্লাসগুলো দেখে যাও পুরোপুরি, অনেক জায়গায় হয়তো বুঝবা না, অনেক জায়গায় বোঝাটা অস্বাভাবিক, না বোঝাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু একবার দেখার পরে যখন পরের বার আবার দেখবা তখন হইতেছে হচ্ছে আমি হচ্ছে আচ্ছা কাউকে ছোট করেন না ভাই, ওরে ছোট করে আমার কোনো লাভ নাই, তাহলে তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি ওকে ওর রিয়েল ফ্যাক্টটা বলতেছে যে হচ্ছে তুমি ক্লাসগুলো পুরোপুরি দেখো, দেখার পরে হইতেছে আবার হচ্ছে পরের বার যদি না বুঝো আবার দেখো, দেখবে ঠিক হয়ে যাবে। ওর বেসিকে ভাইয়া সমস্যা, এটা বললে ওয়ালাইকুম ওরা ভাই, ছোট আমার করা কথা হয়ে শোনা যায়, যাচ্ছে? হ্যাঁ এটা কেমন কথা? ভাইয়া রসায়নের জন্য ডাক্তারের কাছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা নিয়ে কথা বলতে হবে। ডাক্তারের কাছে তুমি গেলা, গিয়ে হইতেছে এটা বললা না ওটা বললা না, তুমি হইতেছে ছোট হইলা না, ডাক্তার তোমার কি ট্রিটমেন্ট করবে বলো? বরং ওর হ্যাপি হওয়া উচিত, তোমার হ্যাপিও হওয়া উচিত, আমি নিজ থেকে মনে রাখছি যে ও আমাকে এই প্রশ্নটা করছিল, তারপরে আমি ওর লেভেলটা বুঝে গেছি যে ওর বেসিকে একটু ঘাটতি আছে, তারপরে আমি ওকে একটা সমাধান দিতে পারছি। সো তোমাদের থ্যাঙ্কফুল হওয়া উচিত যে আমি এগুলো মনে রেখে তোমাদের লেভেলটা বুঝে তারপর সেই অনুযায়ী তোমাকে হচ্ছে সমাধান দিতেছি। আমাকে তোমাদের মতো হাজার হাজার স্টুডেন্ট নক দেয়, আমি সবারটা মনে না রাখলেও পারি, বাট আমি মনে রাখছি যে ঠিক আছে আমার ব্যাচে এরকম একটা ছাত্র আছে যার বেসিক দুর্বল, বেসিক দুর্বল থাকাতে তো দোষের কিছু না, কিন্তু সেই অনুযায়ী তো আগাতে হবে, সেই ওটা তো সমাধান করতে হবে, তাই না? তো আমি যদি এটা না বুঝতাম তাহলে আমি ওখানে কি সমাধান দিতাম? তো আমি তোমাদের কাউকে ছোট করে তো আমার লাভ নাই। তুমি আমার কম্পিটিটর না, তোমার সাথে আমার কোনো কম্পিটিশন আছে না, তোমাকে ছোট করে আমি বড় হব না, তোমার সাথে আমার ছোট বড় কোনো সম্পর্কই নাই। ভাইয়া আমাদের অফলাইন টিচার হুম। তখন তোমরা কেউ কোনো মাইন্ড করি না, তাহলে অনলাইন টিচারের বেলা এরকম কেন হয়? ভাইয়া আসসালামু আলাইকুম রসায়ন হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। আমাদের কলেজের সেকেন্ড পেপারে হচ্ছে তৃতীয় চ্যাপ্টারের টাইট্রেশন জারণ বিজারণের আগ পর্যন্ত পড়াইছে, তো ওটা হচ্ছে আপনার সেকেন্ড পেপার কোর্স থেকে ফুল চ্যাপ্টারটা করে ফেলছি। তো হুম। এখন হচ্ছে পরিবেশ রসায়নটা করাচ্ছে ফার্স্ট চ্যাপ্টারটা। তো ওইটা হচ্ছে মোটামুটি শেষের দিকে। তো বাট ওগুলো করার সময় আমার অ্যাকচুয়ালি হচ্ছে থার্ড চ্যাপ্টার মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এটা করা হয়নি, একদমই টাচ করা হয়নি। তো আচ্ছা। অলরেডি হচ্ছে যেহেতু রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটা আপনার সাথে লাইভে করছি, এবং হচ্ছে সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা ওইটাও কিছু ক্লাস বাকি ওগুলো করছি। তো এখন কি হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম সাইমultaneously না না না, তিনটা চ্যাপ্টার? তিনটা প্যারা খেয়ে যাবে ভাই, তিনটা তুমি দেখবা যে একদম সাগরে ডুবে গেছে, দরকার নাই। আগে ওই পরিবেশ রসায়নটা শেষ করো। হ্যাঁ। উম, ওকে হ্যাঁ, ভাইয়া। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে মানে ওই যে রাসায়নিক মানে পর্যাপ্ত ধর্মের চ্যাপ্টারে কিছু উল্টাপাল্টা সংকেত দেওয়া আকরিকের আছে, নাম, এগুলা কি লাগবে? না জি না, ভাই, আপাতত অনেক। তোমার মুখস্থ করার দরকার নেই, ওগুলো মুখস্থ করতে গেলে একদম শেষ হয়ে যাবা। যদি আকরিকের ভাই নাম এখন তো থেকে অল্প অল্প করে করতে থাকি, সেটা করতে পারো, দিনে কিন্তু অল্প এই অল্প মুহূর্তে করে। তোমার আসলে মানে ধরো আমাদের এখন আসলে কি দরকার, এখন খুব সুন্দর মতো চ্যাপ্টারটা মাথায় ধারণ করা দরকার, এখন জি সুন্দর ভাই। মতো মাথায় চ্যাপ্টারটা নেওয়া দরকার। আকরিকের নামের সাথে ওই চ্যাপ্টারের কোনো টপিকের সম্পর্ক নাই, আনাফ, এটা তো বুঝি যে জি ভাই। আকরিকের জি নামের ভাই। সাথে ওই চ্যাপ্টারের কোনো টপিকের কোনো সম্পর্ক নাই। তো এই জন্য হচ্ছে আমি এই একাডেমিকে ওইগুলো মুখস্থ করতে না করি, তবে হ্যাঁ তুমি চাইলে একটু জাস্ট চোখের
পলকে দেখে নিতে পারো যে সাজি মাটি কোনটা, তারপরে বক্সাইট কোনটা, তারপর হচ্ছে গ্রানাইট কোনটা, জিঙ্ক ব্লেন্ড কোনটা, একটু দেখে নিলে পরে পড়তে হয়তো সুবিধা হবে। তবে হ্যাঁ, চেষ্টা জি করবা ভাই। যে মেইন জিনিসে হ্যাম্পার যেন না করা হয়। তুমি ওইগুলো মুখস্থ করে দিয়ে কনসেপ্ট ভুলে যাবা চ্যাপ্টারের, যে অংশটুকু চ্যাপ্টারের কোর পার্ট, এটাকে ভোলা যাবে না কিন্তু। জি ভাই। আর ভাই একটা কথা ছিল, সেটা হচ্ছে এনডিসির কুইজে ভালো, ফিজিক্স কুইজে ভালো করার জন্য কি আপনি ছায়া প্রকাশনী করা সাজেস্ট করেন? আমি নিজে তো করতাম না, আমি শুধু তপন স্যারের বই পড়তাম। করলে করতে পারো, ভাই আপনি প্র্যাকটিসের জন্য তুমি যা আপনি তো মন চায় বলছিলেন করতে পারো। রেজনি খালিটা করতেন ফিজিক্সের জন্য। রেজনি খেলাটা করতাম, কিন্তু করে আমার কোনো উন্নতি হয়নি ফিজিক্স। জি ভাই, রাতুল ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে, ভাইয়া বলছে তুমি রেজনি খালিটা দরকার নেই, ভাইয়া বলছে ছায়া প্রকাশনীটাই করতে। আমি কত কিছু পড়ে গেছিলাম, তাও ফিজিক্সে ভালো করতে পারতাম না। আর ভাইয়া একটা আচ্ছা কথা, ভাই, এটা মানে কুইজের নাম্বার কি আদৌ ম্যাটার করে? কুইজের নাম্বারটা কনফিডেন্স বাড়ায়, তাছাড়া আর ম্যাটার করে না আর কি। আমার কাছে তোমার ভাই ইফোর্টটাই মেইন, নাম্বার কোনো কোনো কিছু না। হ্যাঁ, সেটা ঠিক। আর ভাইয়া একটা কথা, সেটা হচ্ছে উম উম ভাইয়া এখন রিভিশন নিয়ে একটু প্যারা খাচ্ছি, টাইম বের করতে পারছি না। এখন ভাইয়া সবাই বলছে, মানে অনেকের সাথে কথাবার্তা হয়তো অনেকবার, অনেক ভাইয়াদের সাথেই সবাই বলছে তোমার তো আগা যেতে আসো, পূজার আগে একবার পড়া হবে, টার্মের আগে একবার পড়া হবে, আর এইচএস এর আগে পড়া হবে, এই জন্য বলছে, সবাই বলছে আলাদা করে রিভিশন দেওয়ার দরকার নেই, পূজার আগে রিভিশন দেওয়াটাই না। কথা কি সত্যি? সমস্যা নাই, বাট দিতে পারলে তো সমস্যা নাই, দিতে পারলে তো আরো ভালো, যত বেশি বার আচ্ছা, রিভিশন দিবে তত ভালো হবে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা প্রশ্ন নিতে চাই, সেটা হচ্ছে আচ্ছা ভাইয়া, মাইক্রোস্কোপ, মাইক্রোফোন ইস্যু, আমি ম্যাথমেটিক্সে ডাইনামিক ভাবে আগাচ্ছি, মানে একসাথে অনেকগুলো চ্যাপ্টার রানিং, চারটা এর মধ্যে দুইটা পার্শিয়ালি, এটা কি প্রবলেম হবে? আমি বলবো যে হচ্ছে দেখো, সাইমultaneously কোন একটা সাবজেক্টের দুইটার বেশি চ্যাপ্টার একসঙ্গে আগায়ও না। দুইটার বেশি হয়ে গেলেই পেইন খেয়ে যাবা, কারণ তোমার তো আর একটা সাবজেক্ট পড়া না, তোমার তো একাধিক। আমি বলবো যে সর্বোচ্চ দুইটা, তুমি কলেজে যেটা পড়ছো সেটা, আর অন্য জায়গায় যেটা পড়ছো সেটা, দুইটা না আগানো ভালো, একটা আগানো ভালো। বাট তুমি যদি বাধ্য হয়ে যাও যে কলেজে একটা পড়াচ্ছে আর শাওন ভাই একটা পড়াচ্ছে, তখন তো বাধ্য হয়ে যাচ্ছ। তো দুইটার বেশি হচ্ছে কেউ আগায়ও না আর কি, দুইটার বেশি আগাইলে দেখবা যে অনেক পেইন হয়ে যাবে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। রসায়নের জন্য কবির স্যারের বইটা কিনছি, আর 2019 এডিশনের হচ্ছে হাজারি স্যারের বইটা ছিল। এখন কবির স্যারের বইটা পড়লে কি হবে? হবে, কোনো সমস্যা নেই। মানে ফুল কভার হবে ওইটা পড়লে, মেন ফুল ধরে? কভার হবে, হ্যাঁ। আর প্র্যাকটিসের জন্য তুমি হচ্ছে টেস্ট পেপার হোক অথবা হচ্ছে অন্য কোনো বই হোক, সেগুলো হচ্ছে পড়ে নিও, সমস্যা নাই। গাণিতিক রসায়ন বইটা কি কিনবো? গাণিতিক রসায়ন না, ওটা তোমার পড়াই হবে না। তুমি একটা কাজ করো, এমন একটা বই কিনো যে বইতে পুরাতন বছরের এইচএসসি পরীক্ষায় আসা প্রশ্নগুলো আছে, এমন একটা বই কিনো, সেটা টেস্ট পেপার হোক, ওই যে সাপ্লিমেন্ট নাকি কি আছে। কিন্তু টেস্ট পেপার গুলো তো এত বছর তো শর্ট সিলেবাসে হয়ে আসছে, এখন আমাদের তো আবার ফুল সিলেবাস। তাইলে একটা কাজ করো, ওই যে 20 সালের আগে টেস্ট পেপার কিনো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাই, একটা ভাইয়া। question ছিল। আপনার শিখোর ফিজিক্স প্র্যাকটিস শিট এনাফ, শিখোর প্র্যাকটিস শিট মোর দেন এনাফ। কিন্তু সবাই তো শিখোতে এখানে ভর্তি নাই, তার জন্য আমি বলছি না। ভাই আপনার ফিজিক্স পড়ার আইটেমটা কেমন ছিল? আমার কাছে মনে হয় আমার ফিজিক্স পড়ার অ্যাটেম্পটা ঠিক ছিল না, বুঝছো। যদি ঠিকই থাকতো তাহলে ফিজিক্সে আমার এখনো যে ভয়টা লাগে, বুঝছো। আমি শুভরে মাঝে মধ্যে বলি, তোমরা শুভরে চিনো কিনা জানি না, শুভ ফিজিক্সে কলেজ লাইফ থেকে অনেক ভালো পারতো আর কি। So, আমি জানি না আমার ফিজিক্স পড়ার অ্যাটেম্পটা ঠিক ছিল কিনা, মনে হয় না ঠিক ছিল, কারণ ঠিক থাকলে তো আমার এখন ফিজিক্স ভাইয়া ভিতরে কি থাকতো হলে না। ভালো হতো? আপনার সাজেশন আছে কোনো? আমার সাজেশন হইতেছে, আমি জানি না, আমার কাছে ফিজিক্স সবসময় কঠিন লাগতো সেই কলেজ লাইফ থেকে। আমি বই পড়তাম তপন স্যারের বই, কনসেপ্টও বুঝতাম, প্র্যাকটিস অনেক করতাম, কিন্তু পরীক্ষা আসলে ধরতে পারতাম না প্রশ্ন, এটা আমার কাছে মনে হতো। আর বায়োলজি? বায়োলজিটা আমি ভালোই পারতাম। বায়োলজি তো হচ্ছে ফিজিক্স, বোটানি, তো কি বলে, হাসান স্যারের বই, আর হচ্ছে জুলজি তো স্যারের বই, কি বলে, আজমল স্যারের বই মুখস্থ করবা, শেষ। ভাই, একটা কোয়েশ্চেন ছিল। প্রত্যেকটা সাবজেক্ট কি নোট ভাইয়া হ্যাঁ, আমি কলেজ লাইফে নোট করতামই, তবে সব নোট করতাম না, ইফেক্টিভ নোট করতাম, যে তথ্যগুলো আমি একেবারেই জানি সেগুলো আমি নোট করতাম না। মানে শিখর ক্লাস তো থাকে প্রতিদিন, মানে 1.5 ঘন্টার বেশি অলমোস্ট। এখন ওইগুলো যদি নোট করতে যে আরো এক্সট্রা টাইম লাগে, এইভাবে তো প্রতিদিন নোট করতেই বেশি টাইম চলে যাচ্ছে। তুমি ক্লাস টাইমে নোট করবা। শিখতে কি অন্যান্য ভাইরা ক্লাসে নোট করার সুযোগ দেয় না? দেয় তো বোধহয়, আমি তো আমার ক্লাসে নোট করার সুযোগ দেই। সৌরভ ভাইয়া তো নোট করার সুযোগ দেয় না, আচ্ছা, বলে দেখি যে আমি তাহলে ক্লাসটা শুধু দেখো। সৌরভ ভাইরে বলে দিব না যে নোট করার সুযোগ যেন দেয়। এই ভাইয়া আমার আসসালামু আমার হচ্ছে আর আলাইকুম। 13 মিনিট পরে আরেকটা ক্লাস শুরু হবে, তোমাদের প্রশ্নগুলো আমি সোমবারে নিবো ইনশাল্লাহ। যার মনে যে প্রশ্ন আছে একটু চাপা দিয়ে রেখে দাও, মুখ বন্ধ করে রেখে দাও, আগামী ক্লাসে ইনশাল্লাহ হচ্ছে। আহ ভাইয়া আপনাকে ইনবক্সে নক দিয়েছিলাম, একটু যদি কাইন্ডলি দেখতেন।
আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না। গত 2 দিন আমার খুবই মন খারাপ, আমার ফোনটা হারাই গেছে, ঘড়িটা হারাই গেছে, এই জন্য ইনবক্স ভাইয়া ইনবক্সে আপনাকে এসেছে। আমি লাস্ট ডিআরএমসি তে থাকতে বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। না আজকে বই পড়বা না, আজকে বই পড়ো না। না বই পড়ো, তাপমাত্রার সম্পর্কটা বই পড়বা, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ সবাইকে।